আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই চলে এসো আমাদের পাওয়ার প্লের আজকের ক্লাসে। ওকে, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই চলে এসো ক্লাসের মধ্যে, আমরা আমাদের ক্লাসটি কিন্তু শুরু করে দিব। তো দেখো, আমরা কিন্তু আসলে ম্যাথের প্রতি একদম আজকে সপ্তম 7 নাম্বার ক্লাস, মানে 7 নাম্বার চ্যাপ্টারে আমরা কিন্তু চলে আসছি। অলরেডি কিন্তু আমাদের 6টা চ্যাপ্টার প্রায় শেষ। তোমাদের সুব্রত দাদার মনে আরেকটা ক্লাস এক্সট্রা লাগতে পারে অন্তরীকরণে, আর মোটামুটি কিন্তু 6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তাই না? তো আজকে কিন্তু 7 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস বলতে 7 নাম্বার চ্যাপ্টারের ক্লাস। তোমাদের পড়াশোনার কি অবস্থা এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, বাট যেহেতু ম্যাথে আমরা তোমাদেরকে একদম ধরে 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 সবকিছু করাচ্ছি টাইপ ওয়াইজ, তা আমার মনে হয় যে ম্যাথের প্রিপারেশনটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো হবে। হ্যাঁ, এবং আমরা ক্লাসে তোমাদেরকে যেভাবে বলি বা যেভাবে পড়াই, তোমরা যদি ঠিক সেভাবে পড়ো এবং বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমাদের সামনে যে এইচএসসি পরীক্ষাটা শুরু হবে জুন মাসের 30 তারিখ থেকে, তো সেখানে যে ম্যাথ পরীক্ষাটা হবে সেখানে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? ওকে, তোমরা সবাই চলে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক দিন পর। আরে তোমরা কি কি সব কমেন্ট করো। ওকে, তোমার একটু দেখি কে কি বলতেছো। ওকে, আবারও যারা সালাম দিচ্ছ সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। অর্গানিক পারা বাদ দিয়ে আসলাম। পারা না পড়া। হ্যাঁ, ভাইয়া প্রবলেম সলভিং করা দেন সিকিউ সলভ করায়েন। আমি তো সিকিউ সলভই করাই না তোমাদেরকে, আগে তোমরা প্রবলেম সলভ করো, সিকিউ হিসাব পড়ে। আগে তুমি হচ্ছে একটা কাজ করবা, সেটা হচ্ছে আগে টাইপ ওয়াইজ ভাবে আগে সবগুলা ম্যাথ করবা, বুঝবা, দেন হচ্ছে তুমি সিকিউ করবা। ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের সরলেখার 3টা ক্লাস কিন্তু একই রকম ভাবে নিয়েছিলাম, তোমরা করছো কিনা আমি জানি না। সরলেখাতে কিন্তু আমি প্রতিটা টাইপ কিন্তু তোমাদের ধরে ধরে করাইছি, এবং সাথে কিন্তু এমসিকিউ ছিল, বাট আজকের ক্লাসে এমসিকিউ নাই, কালকে ক্লাসে এমসিকিউ থাকবে। আর সিকিউটা আমি তোমাদেরকে একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, এন্ড গেম ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, এবং বলছিলাম যে তোমরা এখান থেকে সিকিউটা করবা। ঠিক আছে? এটা যেটা আগের ক্লাস না, এটা নতুন ক্লাস, তো তোমরা ওখান থেকে করবা। বৃত্তটা আমি তোমাদের একইভাবে ওটা কানেক্ট করে দিব। বাট তুমি যখন কোনো সিকিউ করবা, তার আগে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই বোর্ডে আসা যে অঙ্কগুলো আছে, বোর্ডে আসা যে টাইপ ওয়াইজ অঙ্কগুলো আছে, সেগুলোতে তোমাকে আগে গুরুত্ব দিতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি ডিরেক্টলি সিকিউ করে চলে যাব, তুমি বুঝবা না, পরীক্ষা হলে প্রশ্ন আসবে, তুমি বুঝতে পারবে না যেটা আসলে কোন টাইপ থেকে অঙ্কটা দিচ্ছে। সেই জন্য প্রথমেই হচ্ছে তোমাকে আগে টাইপ ওয়াইজ ভাবে অঙ্কগুলো করতে হবে, টাইপ ওয়াইজ ভাবে এ টু জেড অঙ্ক করতে হবে। দেন হচ্ছে তুমি সিকিউতে যদি যাও, তাহলে বিশ্বাস করো সিকিউ তোমার কাছে পানির মতো সহজ মনে হবে, একদম সহজ মনে হবে, কখনো কঠিন মনে হবে না। ঠিক আছে? সেই যে আজকের ক্লাস এবং আগামীকালের যে 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাসে কিন্তু তোমাদের বেসিক বেসিক বলতে আসলে কি, যে টাইপ নিয়ে আলোচনা করা বোঝায়, এগুলো করাবো। একই সাথে হচ্ছে এমসিকিউটা করাবো। আর সিকিউটা আমি আগেই বলেছি এন্ড গেমের সাথে তোমাদের আমি কানেক্ট করে দিব, এবং এটা এই পাওয়ার প্লে কোর্সের যে ক্লাসগুলো থাকে এটার সাথে এটার লিঙ্কটা অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? তবে তোমরা আজকের ক্লাস এবং আগামীকাল এই 2 দিনের ক্লাস হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যে বেসিকটা আছে সেই বেসিকটা তোমরা স্ট্রং করে ফেলবে এই 2 দিনের ক্লাসে। আচ্ছা, একজন লিখছে ভাই সাউন্ড কম। না, সাউন্ড ঠিক আছে, তুমি তোমার ইয়াটা বাড়িয়ে দাও। হ্যাঁ, তুমি তোমার ফোনটা ঠিক করো, ফোনের সাউন্ড বাড়িয়ে দাও। ঠিক আছে? ফোনের সাউন্ড বাড়িয়ে দাও, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাও আমি একটু চেক করে নিই। না, এখান থেকে সাউন্ড বাড়ানোর কোনো অপশন নাই, সাউন্ড যথেষ্ট আছে। হ্যাঁ, এখান থেকে সাউন্ড বাড়ানোর উপায় নেই। ওকে, আশা করি সব ঠিকঠাক আছে। ওকে, তো চলো, সবাই ঠিকঠাক আছো?
চলো আমরা হচ্ছে আমাদের পড়া শুরু করে দিই। হ্যাঁ, আমাদের অলরেডি 7 মিনিট সময় চলে গেছে, তো আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করে দিই, ঠিক আছে? ওকে, অনেক দিন পর ক্লাসে আসলাম। আচ্ছা, তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন আমি জানিয়ে দিই। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের ভার্সিটি প্রোগ্রামে এনরোল করতে চাও এবং তোমাদের প্রত্যেকে তোমরা যারা ফর্ম পূরণ করেছে তোমাদের কিন্তু আমরা একটা প্রোমো কোড দিয়েছি, এবং সেই প্রোমো কোডটা ইউজের লাস্ট দিন কিন্তু এই 20 এপ্রিল। হ্যাঁ, এটা তোমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার, এই জন্য আমি স্লাইডটা অ্যাকচুয়ালি রাখছি যে 20 এপ্রিল কিন্তু আমাদের লাস্ট ডেট, ঠিক আছে? 20 এপ্রিল। তো এটা হলো আমাদের ভার্সিটির প্রোগ্রাম। আগে একটা কথা বলে দিই, দেখো আমাদের ভার্সিটি প্রোগ্রাম কিন্তু গতবারে ভার্সিটি প্রোগ্রামের থেকে এবার একটু ভিন্ন হচ্ছে। কিভাবে ভিন্ন হচ্ছে? গত বছর হচ্ছে আমরা সাধারণত অনলাইন প্রোগ্রামে কি হয় যে বই দেওয়া হয় না, হার্ড কপি কোনো কিছু থাকে না। তো এই গত বছর আমাদের এইভাবেই ছিল, যেটা এই বছর পার হয়ে গেল। বাট এবার তোমরাই প্রথম একটা ব্যাচ আমাদের হতে যাচ্ছ, 24 ব্যাচের অনলাইনে, যেখানে কিনা আমরা তোমাদের শুধুমাত্র অনলাইনে ক্লাস, অনলাইনে প্র্যাকটিস শিট, অনলাইনে এক্সামই নিব না, তোমাদের কিন্তু আমরা সরাসরি কিন্তু হার্ড কপি আকারে বই পাঠিয়ে দেবো। অনেকে বলে ভাই বই কি পিডিএফ? না, বই হচ্ছে তোমাকে হার্ড কপি আকারে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এবং এইচএসসি পরীক্ষার আগে তোমরা যারা যারা এনরোল করবে তাদের প্রত্যেকের বাসায় আমরা ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার আগে তোমাদের বাসায় আমরা পৌঁছে দেবো। বাসা পর্যন্ত তোমার পৌঁছে দেওয়া সম্ভব হবে না, তোমাদের আশেপাশে যে সুন্দরবন কুরিয়ার থাকবে সেখান পর্যন্ত আমরা তোমাকে পৌঁছে দিব, বাকিটা তোমাকে নিজ দায়িত্বে কালেক্ট করে নিতে হবে। এবং সেখানে কিন্তু তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ, এই যে তোমাদের 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টে একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন বুক পাবা, কনসেপ্ট বুক যেটাকে আমরা বলে থাকি, সেই বইগুলো কিন্তু তোমার বাসায় চলে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন ব্যাংকটা আসলে দেওয়া হবে কিনা এটা আমি সন্দেহ আছে, আমি জানি না, বাট প্রশ্ন ব্যাংক যদি নাও দেওয়া হয় তার সাথে কিন্তু তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাট কনসেপ্ট বুক তোমরা কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা অনেক সময় এরকম হয় না যে না ভাই আমি অনলাইনে করবো কিন্তু অফলাইনে বইগুলোর জন্য আমি হচ্ছে অফলাইনে ভর্তি হচ্ছি, তো দরকার নেই। তোমরা অবশ্যই আমাদের, যদি তোমাদের এরকম থাকে যে অফলাইন থেকে বই কালেক্ট করার জন্য অফলাইনে ভর্তি হতে হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই অনলাইনে প্রোগ্রামটা নিলে তোমরা কিন্তু অফলাইনে বইগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার কোর্সটা ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং সেভাবে কিন্তু আমরা প্রাইসটা অত বেশি রাখি নাই। হ্যাঁ, তুমি যদি প্রাইসটা নির্ধারণ করে দেখো যে বই তুমি পাচ্ছ, তাও কিন্তু আমরা প্রাইসটা সেভাবে রাখি নাই, শুধুমাত্র তোমাদের জন্য। এটা হলো ভার্সিটি। এখন অনেকে বলবো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং কি দোষ করলো? ইঞ্জিনিয়ারিং ও সেম, আমরা ইঞ্জিনিয়ারিং তেমন কোনো বই দিচ্ছি না। ইঞ্জিনিয়ারিং আমাদের প্র্যাকটিস শিট থাকবে, আমাদের এক্সাম থাকবে, আমাদের টিচার্স প্যানেল থাকতেছে। এই যেখানে 4 জন মানুষ দেখতেছে, তো সেই 4 জন মানুষে তোমাদের ফুল ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করিয়ে দিবে। যেমন তোমাদের সৈকত ভাই শুধুমাত্র কেমিস্ট্রি নিবে, তোমাদের নিয়াজ ভাই শুধুমাত্র ফিজিক্স নিবে, এবং ম্যাথের ক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের সুব্রত দাদাকে অ্যাড করা হয়েছে এবং তার সাথে আমি আছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টার্গেট বুয়েটের আমাদের যে টিচার্স প্যানেল আছে সেটা, এবং এটারও কিন্তু তোমাদের প্রোমো কোডটা দিয়ে দেওয়া হয়েছে। সেই প্রোমো কোডটা তোমরা খুব দ্রুত ইউজ করে তোমরা কিন্তু এনরোল করে ফেলো, ঠিক আছে? এবং আমাদের ইচ্ছা আছে, আমাদের টার্গেট আছে ইঞ্জিনিয়ারিং এর ব্যাচে আমরা কিন্তু আগে থেকে বেশ কিছু তোমার প্রবলেম মানে তোমার প্রশ্ন ব্যাংকের উপর বেশ কিছু আমরা ক্লাস নিব, ঠিক আছে? চ্যাপ্টার ভিত্তিক ভাবে প্রশ্ন ব্যাংকের উপর বেশ কিছু ক্লাস নিব। ওকে, আর ডিএমসি 4.0 বা এটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না। হ্যাঁ, তোমাদের হৃদয় ভাইয়া জানে, আসলে সেখান থেকে তোমরা কথা বলে নিও। বাট আজকে আমি শুধুমাত্র আলোচনা মানে বলার কথা হচ্ছে যে আমাদের যে টার্গেট ডিউ আছে, ডিউ মানে কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি নয়, আমরা কিন্তু তোমাদের গুচ্ছ পর্যন্ত সার্ভিস দিব। এবং তোমরা জেনে অবাক হবে যে আজকেও তোমাদের ইয়াসিন ভাইয়া হচ্ছে দুপুর 3টার দিকে ক্লাস নিচ্ছে। কিসের ক্লাস নিচ্ছে? আমাদের টার্গেট ডিউ 3.0 তে। এটা কোনটা? যে 2023 ব্যাচের যে প্রোগ্রামটা ছিল সেটার ক্লাস কিন্তু এখনো চলতেছে। অর্থাৎ আমাদের এটার মানে 2023 ব্যাচের ভার্সিটি প্রোগ্রামে ক্লাস চলবে হচ্ছে একদম তাদের যে এগ্রি গুচ্ছ আছে সেই এগ্রি গুচ্ছ পর্যন্ত। মেইন ক্লাস শেষ হয়ে গেছে, এখন শেষের দিকে গিয়ে আমরা হচ্ছে তাদের জিএসটির জন্য বেশ কিছু সাজেশনমূলক ক্লাস নিব, তারপর হচ্ছে তোমার কৃষি গুচ্ছের জন্য বেশ কিছু সাজেশনমূলক ক্লাস নিব। তো আমাদের টার্গেট থাকে যে স্টুডেন্টরা যখন একটা প্রোগ্রাম নেয় তাদেরকে একদম শেষ পর্যন্ত একটা সার্ভিস দিয়ে দেওয়া, ঠিক আছে? তো ইনশাল্লাহ এবারের প্রোগ্রামটা আরো বেস্ট ওয়েতে হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ, একই সাথে হচ্ছে আমাদের কি টার্গেট বুয়েট। হ্যাঁ, তো তোমাদের যদি এর বাইরে যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমাদের পেজে নক দিবা, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে 01324723301, হ্যাঁ, 01 দাও বা 02 দাও বা 03 04 05, যে কোনো নাম্বারে ডায়াল করলে আমাদের বন্দি বাসলা হেল্পলাইন নাম্বার তোমরা পেয়ে যাবে। সেখানে ফোন দিয়ে তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের পেজে নক দিলে তোমাকে সবকিছু বলে দিবে। আর তুমি যদি বলো ভাই আমি তো প্রোমো কোড পাইনি, তুমি হেল্পলাইনে ফোন দাও, পাওয়ার প্লে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলো, তুমি পেজে মেসেজ দাও, তোমার পাওয়ার প্লে রেজিস্ট্রেশন নাম্বার বলো, তোমাকে তারা প্রোমো কোডটা দিয়ে দিবে, ঠিক আছে? সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, তো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ,
আর তোমাদের আবার বলে দিচ্ছি ভাইয়া, ভার্সিটির কিন্তু 20 এপ্রিল প্রোমো কোডটা ইউজ করা লাস্ট ডে। পরবর্তীতে কিন্তু ভাইয়া কথা বললে হবে না, কেননা আমরা তোমাদের অনেকদিন বলেছি, তো 20 এপ্রিল কিন্তু আমাদের লাস্ট ডেট। হ্যাঁ, ওকে। তো সকল ধরনের কথাবার্তা শেষ, আমাদের 10 মিনিট সময় গিয়েছে। 2750। ওকে, আমাদের ওয়েবসাইটে কত আছে সেটা তোমাকে দেখতে হবে না, তুমি একটা প্রোমো কোড পেয়েছো, তুমি সেটা দেখো, সেই প্রোমো কোডটা ইউজ করার পরে তুমি কত টাকা দিয়ে পারচেজ করতে পারতেছো সেটা তুমি দেখবা, ঠিক আছে? ওকে, তো আমরা আমাদের পড়াশোনায় চলে আসি, ঠিক আছে? আচ্ছা এই ভাই, তোর ফর্ম ফিল আপের টাকা কত না কত এগুলো তোমার জানার দরকার নেই তো। তুমি পড়তে আসছো না, তোমার কলেজে যত ফর্ম ফিল আপের টাকা তোমাকে ততই দিতে হবে। হ্যাঁ, এটা এক এক কলেজে এক এক রকম ভ্যারি করে, ঠিক আছে? ঢাকার কলেজগুলো একই রকম, মানে একরকম। তারপর তোমার ক্যাডেট কলেজ হিসাবটা একটু আলাদা রকম হবে, মানে ওটার সাথে আরো অনেকগুলো ফি অ্যাড হয়ে যায়, সরকারি কলেজগুলো হিসাবটা আলাদা। হ্যাঁ, তা আমি যখন মনে আছে, আমি যখন ডিএমসি ছিলাম, তো আমাদের কলেজের তোমার ফর্ম ফিল আপে একটা ফি তো থাকে, তারপরও কলেজে কিছু এক্সট্রা ফি থাকে। হ্যাঁ, তো সেগুলোর হিসাবটা একটু আলাদা, মানে কলেজ ভেদে এটা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, সরকারি কলেজে যেমন তোমার একদমই কম, জাস্ট তারা ওই ফর্ম ফিল আপের টাকাটা মনে রাখে, এর বাইরে কিছু রাখে না। বাট প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে একটু আলাদা, বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে একটু আলাদা। একদম ওদের টার্গেট ডি বুয়েটে প্রোমো কোড তোমার জানা আছে, তুমি আমাদের পেজে মেসেজ দাও, হেল্পলাইনে ফোন দাও, তোমাকে বলে দিবে, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো চলো আমরা আমাদের পড়াশোনার মধ্যে চলে আসি। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বৃত্ত। তো তোমরা প্রত্যেকেই জানো যে বৃত্তের কিন্তু আসলে দুইটা চ্যাপ্টার। হ্যাঁ, তো একটা হচ্ছে আমাদের 4.1 আর একটা হচ্ছে আমাদের কিন্তু 4.2। তো 4.1টা একটু বড় আর 4.2টাও বড় আছে, তবে 4.2 এর ক্ষেত্রে আমরা সরলরেখার কিছু কনসেপ্ট আছে, সেগুলো দিয়ে আমরা 4.2টা খুব ইজিলি সমাধান করে ফেলতে পারবো, এবং 4.2 এর অঙ্ক বেশি থাকলেও টাইপ কম আছে, টাইপ কম। সো 4.2 আমরা খুব সুন্দর করে আগামীকাল শেষ করে ফেলতে হবে, কোনো সমস্যা নেই। তবে 4.1 আজকে হয়তো পুরোটা যাবে না, একটু বাদ থাকবে আর কি। কারণ 4.2টা আমার কাছে একটু ছোট মনে হয়, অঙ্ক বেশি থাকতে পারে বাট একটু ছোট মনে হয়, কারণ টপিকস কম আসছে ওখানে। তো চলো আমরা একদম আমাদের বৃত্ত কাকে বলে এখান থেকে আমরা একদম শুরু করি। তো এই সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে জীবনও আসবে না। হ্যাঁ, তো এখানে আমি লিখে রাখছি যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেটকে বৃত্ত বলা হয়। হ্যাঁ, তো তুমি যদি একটা চিত্র অঙ্কন করো, এই যে একটা বৃত্ত নিলাম, কেন্দ্র হচ্ছে এটা। তো দেখো তুমি একটু খেয়াল করে যে এখান থেকে এটার দূরত্ব দেখো, তারপর তুমি এখান থেকে এটার দূরত্ব দেখো। দেখো তো এদের প্রত্যেকের দূরত্ব কি মনে হচ্ছে? একই মনে হচ্ছে না? আবার বলে না ছোট বড় মনে হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তুমি দেখো এই যে নির্দিষ্ট বিন্দু, এই যে দেখো নির্দিষ্ট যে বিন্দুটা আছে, এই নির্দিষ্ট বিন্দু থেকে তুমি এই যে বৃত্তে যে পরিধিটা আছে, তুমি পরিধির উপর এখানে কোটি কোটি বিন্দু আছে, তুমি কোটি কোটি বিন্দুটা নেওয়া পসিবল না। তুমি এই যে বিন্দুর সঙ্গে দূরত্বটা নির্ণয় করো, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, প্রত্যেকের দূরত্ব কি সেম মনে হবে না? প্রত্যেকের দূরত্ব এখানে কি বলতো? সেম, একই রকম। তো যেহেতু প্রত্যেকের দূরত্ব সেম, তাহলে আমি বললাম যে এদের দূরত্ব হলো আর, তাহলে এটা কত হবে? আর হবে, এটাও আর হবে। কি হলো আবার? অ্যাড চলে আসছে, অ্যাডটাকে এখন ভ্যানিশ করতে হবে। রিসেন্ট, মাঝে মধ্যে অ্যাড চলে আসে, বুঝছো? অ্যাড দেখতে হয়। ওকে, তো এদের প্রত্যেকের দূরত্ব কি বলতো? আর। এদের প্রত্যেকের দূরত্ব কি? আর, তাই না? তাহলে এটা যদি তোমার 3 হইতো, তাহলে প্রত্যেকটা দূরত্ব কি হতো? 3 হইতো। তাহলে দেখো তো এই যে নির্দিষ্ট যে বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটার নাম আমরা কি বলবো বলতো? নির্দিষ্ট বিন্দুটার নাম আমরা বলবো হচ্ছে কেন্দ্র, যাকে আমরা সেন্টার বলে থাকি, বৃত্তের কেন্দ্র। আর এই যে দূরত্বটা আছে, নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলে থাকি বলতো? বৃত্তের ব্যাসার্ধ, বা ইংলিশে তোমরা রেডিয়াস বলতে পারো। তাহলে আশা করা যায় যে আমাদের বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ কোনটা এটা আমরা প্রত্যেকেই জানি, তাও তোমাকে একটু জিনিসটা আমি বলে দিলাম। আর এখানে তুমি বলতে পারো বিন্দু সময়ের সেট কেন বলা হয়েছে? বিন্দু সময়ের সেট কেন? কারণ তুমি একটু খেয়াল করে দেখো, এই যে পরিধির উপরে কি কোটি কোটি বিন্দু আছে না? কোটি কোটি বিন্দু আছে। এই সবগুলো বিন্দু যদি তুমি একসাথে করো, তখন তুমি বলতে পারবে হ্যাঁ এখানে বিন্দু সময়ের সেট। আর ওই বিন্দু সময়ের সবগুলো বিন্দু তোমার নেওয়া দরকার নেই, তুমি যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করলেই চলবে, যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করলেই চলবে, ঠিক আছে? একদম যে ভাইয়া ভিডিও আটকাচ্ছে, তুমি একটা কাজ করবা, তোমার ফোনে যাবা, তুমি কষ্ট করে ফোন থেকে এই যে সেটিংস অপশনে যাবা, এখান থেকে তুমি এই কোয়ালিটিটা আছে না, কোয়ালিটিটা একটু কমাই নিবা, 480 বা 720 করবা, তাহলে ভিডিও আর আটকে যাবে না, ঠিক আছে? হয়তো বা তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে ওখানে। তাহলে এটা হচ্ছে আমার বৃত্ত সম্পর্কে ছোট্ট একটা ধারণা। এবার চলে আসি বৃত্তের সমীকরণ।
ঠিক আছে? তো বৃত্তের সমীকরণ আমরা একটু গঠন করার একটু চেষ্টা করব। তো প্রথমে দেখো যে আমি একটা চিত্র অঙ্কন করব, তোমরা নিজেরাই বলতে পারবা যে এই বৃত্তটার কেন্দ্র কত। তো একটা বৃত্ত নিলাম, এই যে একটা বৃত্ত, একটু খেয়াল করে দেখো তো বৃত্তটার কেন্দ্র কোথায় অবস্থান করতেছে। বৃত্তটার কেন্দ্র হচ্ছে আপনার এক্স অক্ষ আর ওয়াই অক্ষে যে মূল বিন্দু আছে সেই মূল বিন্দুতে হচ্ছে আমাদের বৃত্তটার কেন্দ্র অবস্থান করতেছে, তাই না? তাহলে মনে হয় বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমার 0,0, কেন্দ্র কত 0,0, ঠিক আছে? আর বৃত্তটার ব্যাসার্ধ কত? বৃত্তটার ব্যাসার্ধ কত? এই এটা হলো ব্যাসার্ধ ধরে নাও। তো ব্যাসার্ধ তুমি ধরে নিলে আর, বৃত্তটার ব্যাসার্ধ কত আর। আর এখানে একটা আমার বিন্দু আছে তার নাম হচ্ছে পি এক্স কমা ওয়াই। এই যেখানে বিন্দুর সময় সেট বলছে না, তাহলে সবগুলো সেটের মধ্যে আমরা একটা বিন্দুকে ধরে নেব, সেটা হচ্ছে কি এক্স কমা ওয়াই। এটা আমরা করছিলাম কিন্তু ওই যে সরলরেখা 3.4 এ করছিলাম, যে সেট বলা থাকলে আমরা একটা বিন্দু ধরে নিই। তো এখানে সেম যে আমরা এই বৃত্তের পরিধির উপর একটা বিন্দুকে আমরা ধরে নিব এক্স কমা ওয়াই। তো এখন একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ও বিন্দু, এটা হলো পি বিন্দু। তাহলে আমরা কি এখানে একটা কথা বলতে পারি না যে শর্ত মতে ওপি ইকুয়াল টু হচ্ছে আর, কেন দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আর। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বের করতে পারি, সরলরেখা চ্যাপ্টারে শিখে আসছিল না যে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, আর একটা রুট ওভার থাকবে। রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর। এখন স্কয়ারটাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে থাকবে কি দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা বলতো বৃত্তের সমীকরণ, তাই না? এটা একটা কি আমাদের বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তো দেখো তো ভাই, এই যে বৃত্তের সমীকরণটা আমি যে নির্ণয় করলাম, এখান থেকে তুমি কি বলতে পারবে না যে এখান থেকে কেন্দ্র কত? এই যে কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ কত আর। তাহলে এটার কেন্দ্র কত 0 0 আর ব্যাসার্ধ কত আর। ওটা আমি আর লিখতেছি না, এটা পরে একটা কোন একটা স্লাইডে লেখা আছে। তাহলে এইটার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ কত আর। এখন কথা হচ্ছে ভাই, বৃত্ত কি সবসময় আপনার এখানে থাকবে কেন্দ্র 0 0 তে? উত্তর হচ্ছে না, বৃত্তের কেন্দ্র যে কোনো জায়গায় থাকতে পারে। তাই চলো এরকম একটা চিত্র অঙ্কন করি যে বৃত্তের কেন্দ্রটা আমাদের কি যে কোনো জায়গাতে আছে। বৃত্তের কেন্দ্র আমাদের যে কোনো জায়গাতে আছে। তো এখানে একটা বৃত্ত নিলাম, হ্যাঁ। তো বৃত্তের কেন্দ্র কিন্তু এবার কি দেখো তো যে এখানে নাই, বাইরে চলে গেছে। তাহলে যেহেতু বাইরে আছে তাহলে তার নাম কি বলবো? যে কোনো একটা তুমি ধরে ফেলো। তাই আমি বললাম যে এইচ কমা কে। কি ধরলাম? এইচ কমা হচ্ছে কে। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? এইচ কমা কে। এরপরে হচ্ছে এই যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বকে তুমি আবার আগের মতো আর বলো। আর পি হচ্ছে একটা বিন্দু এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে একটা বিন্দু তার নাম হচ্ছে ও দিলাম। তাহলে এখানে আমি কি বলতে পারি বলতো শর্ত মতে কি বলা যায় যে ভাই ওপি ইকুয়াল টু হচ্ছে আর। শর্ত মতে ওপি ইকুয়াল টু আর, কিন্তু এর আগে ও ছিল 0 0, বাট এখন হচ্ছে যে কোনো একটা বিন্দু হইতে পারে। এস কমা কে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আর চতুর্ভাগ অনুযায়ী এস কমা কে এখানে কি হবে? মাইনাস এস কমা কে মাইনাস এস কমা মাইনাস কে এস কমা মাইনাস কে। কেন? কারণ চারটা চতুর্ভাগে স্থানাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যায় প্লাস মাইনাসে। তাহলে ওপি ইকুয়াল হচ্ছে কত? আর। তাহলে এখন একই রকম ভাবে তুমি এটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো ও আর পি এর। তাহলে বলবো হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? আর। তাহলে রুট ওভার কে পাশে নিয়ে চলে যাও, তাহলে হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তো সাধারণত এটাকে আমরা বলে থাকি হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। কি বলে থাকি এটাকে? বৃত্তের আদর্শ সমীকরণ। এখানে কেন্দ্র যে কোনো কিছু হতে পারে। এইচ আর কে যদি 0 0 হয়ে যায় তাহলে সেটা হবে এটা, যে বৃত্তটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে আছে, ঠিক আছে? আর বৃত্তের কেন্দ্র 0 0 জায়গায় যদি কখনো 1 2 হয়, -1, 2 হয়, -3, -3 হয়, যে কোনো কিছু হোক। তো আমরা মনে রাখবো যে বৃত্তে যদি আদর্শ সমীকরণ আমাদের কাছে জানতে চায়, তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ কোনটা? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি বলতো? আর স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ, এটা মনে রাখতে দরকার নেই, ওটা মনে রাখলে চলবে। এবার এই স্লাইডে আমি কোনো কিছু লিখবো না, আমি জাস্ট তোমাকে একটু বুঝাবো, হ্যাঁ? তো তোমাকে আসলে ক্যালকুলেশন মুখস্থ করার দরকার নেই, খালি একটু খেয়াল করে দেখো এইটা কি সমীকরণ। ভাই এটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ। একটু আগে লিখলাম না এটা? দেখো তো, একটু আগে আমি লিখছি বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণ তুমি যদি বিস্তার করো, কি করো? বিস্তার করো। বিস্তারটা আমি তোমাকে বুঝাতে যাব না, বিস্তার করো, নিজের থেকে দেখবা পারবা। বিস্তার করব, এটা আমরা বিস্তার করব, হ্যাঁ। a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে বিস্তার করো। বিস্তার করার পরে হচ্ছে তুমি ধরে নিবা যে h ইকুয়াল টু মাইনাস জি, এটা হলো ধরে নাও, এই সাইডটা কি ধরে নাও।
হ্যাঁ, কেন ধরে নেয়? কারণ জিনিসটা একটু সুন্দর করার জন্য, একটু সহজ করার জন্য ধরে টরে নিলা। নেওয়ার পরে তুমি শেষে যেটা পাবা সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। কি সমীকরণ? সাধারণ সমীকরণ। তো পরীক্ষা কিন্তু জীবনও আসে নাই যে আদর্শ সমীকরণ থেকে আদর্শ সমীকরণকে বিস্তার করে তুমি হচ্ছে বা আদর্শ সমীকরণ থেকে তুমি সাধারণ সমীকরণে যাও, এরকম কোনো প্রশ্ন আসে নাই। তোমার যদি ইচ্ছা তুমি একটু দেখতে পারো, ইচ্ছা না হলে দেখার দরকার নেই। তুমি খালি মনে রাখবে যে বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এটা। আর যদি কখনো বলে বৃত্তের সাধারণ সমীকরণ, এটা তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষা বলুক আর না বলুক বৃত্তের সাধারণ সমীকরণ, তখন তুমি বলবা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তো অনেকের ইচ্ছা থাকে যেটা কিভাবে আসছে সেটা এইভাবে আসছে। তো আদর্শ সমীকরণকে আমরা যদি বিস্তার করে যদি আগাই তাহলে হচ্ছে আমরা পাবো কি সাধারণ সমীকরণ। ঠিক আছে? তো বৃত্তের সাধারণ সমীকরণ আসছে কি বৃত্তের আদর্শ সমীকরণ থেকে। সো প্রথম কথাই হচ্ছে যে আমরা যেমন বৃত্তের আদর্শ সমীকরণ যেহেতু মুখস্থ রাখছিলাম অনেকে, একই রকম ভাবে বৃত্তের সাধারণ সমীকরণ আমাদের মুখস্থ রাখতেই হবে। কেন রাখতে হবে? কারণ অনেক অঙ্ক এরকম আছে যে তোমাকে ধরে নিতে হয় যে বৃত্তের সমীকরণটি হচ্ছে এটি। ঠিক আছে? সেটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো। ঠিক আছে? এটা ভোলা যাবে না, এটা মুখস্থ রাখবো। ঠিক আছে? তো আমাদের এই হচ্ছে আদর্শ সমীকরণ আর এই হচ্ছে আমাদের কি সাধারণ সমীকরণ। আর ক্যালকুলেশনটা তোমার যদি ইচ্ছা হয় তুমি দেখিও, ইচ্ছা না হলে তুমি দেখবে না। ঠিক আছে? ওকে, তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণে কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আমরা বের করতে পারি। যে কেন্দ্র হচ্ছে কত h, k আর ব্যাসার্ধ হচ্ছে কত r। হ্যাঁ, তো এই যে বৃত্তের সাধারণ যে সমীকরণ আছে, এই যে সাধারণ সমীকরণ, তোমাকে যদি বলা যায় বৃত্তের সাধারণ সমীকরণে কেন্দ্র আর ব্যাসার্ধ কত, তখন কি বলবা? জানা লাগবে। তো আমরা জাস্ট এই স্লাইডটার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যে বৃত্তের যখন সাধারণ সমীকরণ দেবে, আদর্শ সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ আমরা বের করতে পারবো, ইজিলি বের করা যায়। বা যখন তোমাকে বলবে সাধারণ সমীকরণে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো, তখন কি বলবা? তখন বলবা হচ্ছে -g, -f আর ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² - c। এটা কিভাবে আসছে? যে এটা এখান থেকে আসছে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই লাইন থেকে। এই পুরো জিনিসটাকে আমরা c ধরে নিছিলাম। সেখান থেকে r বের করতে হলে তুমি এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ঠিক আছে? এখান থেকে তুমি আসলে ব্যাসার্ধটা বের করতে পারবা। আর সেখানে ডিরেক্টলি আমরা মুখস্থ রাখবো যে সাধারণ বৃত্তের সমীকরণে ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² - c। তোমার জি এর মান বের করতে হবে, এফ এর মান বের করতে হবে, সি এর মান জানতে হবে, দেন তুমি হচ্ছে ব্যাসার্ধটা বলতে পারবা। কেন্দ্র হচ্ছে -g, -f। অনেকে বলে g, f, এটা বলা যাবে না। বৃত্তের কেন্দ্র হচ্ছে কি -g, -f। আর তোমার কাছে প্রশ্ন হতে পারে ভাই -g আর -f কেমনে বের করব? একটু অপেক্ষা করো, ধীরে ধীরে আসবে। ঠিক আছে? বাট আমরা খালি একটু মনে রাখবো যে সাধারণ বৃত্তের সমীকরণে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে এটা। সূত্র আকারে একটু মুখস্থ রাখো। বাট -g, -f কেমনে বের করবো একটু পরে শিখবো। ঠিক আছে? এখন এই যে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ যে শিখলাম, এই বৃত্তের সাধারণ সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে। বৃত্তের সাধারণ সমীকরণে বেশ কিছু বৈশিষ্ট্য আছে। চলো আমরা সেই বৈশিষ্ট্যগুলো এক এক করে জানি এবং মনে রাখবে এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু অনেক সময় তোমার বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে আসতে পারে, বা তুমি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা তখন সেই বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে আসতে পারে। ইঞ্জিনিয়ারিং এ আসবে না, বাট বিশ্ববিদ্যালয় বলো বা বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে আসবে। তো আমরা যখন আগামীকাল ক্লাসে যখন এমসিকিউ সলভ করব তখন তুমি দেখবে হয়তো এখান থেকে বেশ কিছু এমসিকিউ আছে। ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি যে এটার বৈশিষ্ট্যগুলো আসলে কি কি। তো প্রথমে x ও y দ্বিঘাত সমীকরণ হবে। তো এই লাইনটা মানে কি বোঝায়? x আর y দ্বিঘাত সমীকরণ হবে, এটা মানে বোঝায় এই যে একটু খেয়াল করে দেখো এখানে কি x এর উপর 2 আছে না, আবার এখানে কি x এর উপর 2 আছে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই আছে। তো তাই আমাদেরকে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য অবশ্যই x এর পাওয়ার 2 এবং x এর সর্বোচ্চ পাওয়ার 2 2 হইতে হবে। 3 হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। কি হইতে হবে? 2 আর 2 হইতে হবে। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। ঠিক আছে? এটা দ্বারা এটাই বুঝে যে তোমার দ্বিঘাত সমীকরণ হইতে হবে। ওকে, 1 নাম্বার গেল। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলছে দেখো তো? এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এবার 2 নম্বরে গিয়ে বলছে x² ও y² এর সহগ সমান হবে। তো মনে রাখবে ভাইরা, বৃত্তের ক্ষেত্রে তুমি যখন x এর পাওয়ার 2 এবং y এর পাওয়ার যখন 2 দিচ্ছ, তাদের তো একটা সহগ থাকবে, তাই না? তো সেই সহগটা অবশ্যই ইকুয়াল হইতে হবে। এই যে a আর b আছে, এরা সমান হইতে হবে। ভাই যদি সমান না হয় তখন কি হবে? তখন বৃত্ত হবে না। সাপোজ ধরুন এখানে তোমার a এর জায়গায় আছে 5 আর এখানে আছে 4, তাহলে এটা কি বৃত্ত নাকি বৃত্ত না? উত্তর হচ্ছে বৃত্ত না। কেন বৃত্ত না? ভাই আমাকে a = b হইতে হবে। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, a = b। এবার 3 নম্বরে আসো। একটু খেয়াল করে দেখো তবে এখানে x y টা কি গুণ আকারে আছে না? x y কি আছে? গুণ আকারে আছে। মনে রাখবা যে আমার যখন একটা বৃত্তের সমীকরণ থাকবে, সেই বৃত্তের সমীকরণে কখনো এই x y গুণ অবস্থা একসাথে, x আর y তো আছে, বাট x আর y একসাথে গুণ অবস্থা থাকতে পারবে না।
দেখো তো এই সমীকরণে এক্স আর ওয়াই একই সাথে কি গুণ অবস্থা আছে? উত্তর হচ্ছে না, নাই। তো এক্স ওয়াই গুণ অবস্থায় থাকতে পারবে না, বা এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। কিন্তু কথা হচ্ছে অনেক সময় স্যাররা দুষ্টুমি করে এক্স ওয়াই যুক্ত পদ দিয়ে দেয়। তো যদি কখনো এক্স ওয়াই যুক্ত পদ তোমাকে দিয়ে দেয়, তখন সেই এক্স ওয়াই যুক্ত পদটাকে রিমুভ করে ফেলতে হবে বা সরাই ফেলতে হবে। তো তখন ওই শর্তটা বা ওই টাইপের অঙ্ক সলভ করার জন্য বলতে হয় যে এক্স ওয়াই যুক্ত যদি তারা পদ দিয়ে দেয়, তাহলে এক্স ওয়াই এর সহগটা হবে শূন্য। কি হবে? সহগটা শূন্য হবে। ওই সহগটাকে শূন্য বানাই ফেলতে হবে, ওটা রাখা যাবে না। বৃত্তের সমীকরণে অনেক সময় স্যাররা দুষ্টুমি করে এক্স ওয়াই যুক্ত পদ দিয়ে দিতে পারে। তখন তুমি কি করবা? ওই এক্স ওয়াই যুক্ত পদটাকে সরাই ফেলতে হবে। তো তখন অঙ্কটা সমাধান করার জন্য বলতে হয় এক্স ওয়াই এর সহগ ইকুয়াল টু কত? শূন্য। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি বৃত্তের ব্যাসার্ধ। তোমরা কখনো নেগেটিভ দেখছো? তোমাকে বললাম যে ভাই একটা কাজ করো, একটা বৃত্ত অঙ্কন করো। তোমরা ভাই যে বৃত্তটা অঙ্কন করে ব্যাসার্ধ কত হবে? বললে -5। আর তুমি কি -5 একক নিয়ে কি বৃত্তের একটা বৃত্ত অঙ্কন করতে পারবা? না ভাইয়া, পারবো না। তো এই জন্য বলা হয় দেখো যে বৃত্তে যে ব্যাসার্ধ থাকবে সেই ব্যাসার্ধটা কত হবে একটু দেখো তো, 0 সমান বা 0 থেকে কি বড়। বৃত্তের ব্যাসার্ধ 0 সমান বা 0 থেকে কি বড়। হ্যাঁ, তো এটা কি ব্যাসার্ধের শর্তটা কি নেগেটিভ হতে পারবে না। আরেকটা কথা হচ্ছে যদি ব্যাসার্ধটা 0 হয়ে যায়, মানে ব্যাসার্ধ মানে আর ইকুয়াল যদি 0 হয়ে যায়, তখন তাকে আমরা বলি দেখো এটা ব্যাসার্ধ কত? 0। তো এই যে ব্যাসার্ধ যদি শূন্য হয়, তাহলে তার একটা স্পেশাল নাম আছে। তার নাম কি? বিন্দু বৃত্ত। এটা অনেক সময় এমসিকিউ চলে আসে যে বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয়ে থাকে, তাহলে সেই বৃত্তটির নাম কি? সেটার নাম হচ্ছে কি? বিন্দু বৃত্ত। সেটার নাম কি? বিন্দু বৃত্ত। খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে এটা একটি কি? বিন্দু বৃত্ত। ওকে, তো এই হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, আদর্শ না, সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, প্রত্যেকে এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো শুধুমাত্র তোমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তুমি যখন ভার্সিটি ক্লাস করবা আমাদের কাছে, তখন তুমি দেখবে যে আমি এরকম একটা স্লাইড নিয়ে এসে তোমাকে বুঝাচ্ছি। ঠিক আছে, তখনকার এক্সাম্পল গুলো অবশ্যই ভার্সিটি কেন্দ্রিক হবে, ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক হবে। ঠিক আছে, বাট এখনকার এক্সাম্পল গুলো কি কেন্দ্রিক হচ্ছে বলতো? এখনকার এক্সাম্পল গুলো হচ্ছে আমাদের বোর্ড কেন্দ্রিক হচ্ছে। বাট এই অঙ্কটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা একটা অঙ্ক। হ্যাঁ, ভার্সিটিতে আসা একটা অঙ্ক। ঠিক আছে, ভার্সিটিতে আসা একটা অঙ্ক। তো যাই হোক, আমরা দেখি কি বলছে আমাদেরকে প্রশ্নে। প্রশ্নে একটু পড়ে দেখো তো কি বলছে। প্রশ্নে আমাদেরকে বলছে যে সমীকরণটি বৃত্ত নির্দেশ করে, মানে এটা একটা বৃত্তের সমীকরণ, কে এর মান কত হবে। এটা একটা বৃত্তের সমীকরণ হলে কে এর মান কত হবে। তো এরকম টাইপের যখন প্রশ্ন করে, তখন তোমাকে মনে রাখতে হবে এটা অবশ্যই এই যে বৃত্তের যে সাধারণ সমীকরণ যে বৈশিষ্ট্য আছে, তার সাথে মিলাই আমাদেরকে কোনো না কোনো একটা কিছু বের করতে হবে। চলো আমরা সেটা একটু কাজ করে ফেলি। তো প্রথমে কি করা যায়? প্রথমে হচ্ছে তুমি ছোট্ট একটা কাজ করো। কি কাজ করবো ভাইয়া? তুমি এটাকে ভেঙে ফেলো। এটাকে ভেঙে ফেলো। তাহলে এটাকে কিভাবে ভাঙবা? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। কার সূত্র? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। এই সূত্র কারো মনে আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আশা করি এটা অনেকেরই তোমাদের মনে আছে বা অনেকের মনে নাই, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করবো। আবার কেউ বলে না ভাই এটা বুঝা দেন আরেকবার। ক্যালকুলেশন কেউ তোমাকে কোনোদিন বুঝাতে পারবে না। আর যদি তুমি কারোর কাছে ক্যালকুলেশন বুঝো, তাহলে মনে রাখবা যে তোমার কখনো উন্নতি হবে না। হ্যাঁ, ক্যালকুলেশন সবসময় নিজের থেকে করতে হয়। হ্যাঁ, এখানে ছোট্ট একটা লাইন আমি তোমাকে অ্যাড করে দিই। হ্যাঁ, জিনিসটা খুবই খারাপ, তাও তোমাকে অ্যাড করে দিই। হ্যাঁ, এবার ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা কি জানো পাশের হার কত? 8.5 প্লাস মাইনাস হবে। 8.5 প্লাস মাইনাস পাশের হার। হ্যাঁ, তুমি একটু চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পাশের হার কত? 8.5 প্লাস মাইনাস হবে আর কি। হ্যাঁ, মানে 8.5-এর আশেপাশে হবে, হয় কম বা বেশি, যে কোনো একটা, আমি ভুলে গেছি। তো একটু চিন্তা করে দেখো যে পাশের হারটা কত কম। এখন তুমি বলতে পারবে পাশের হারটা ডে বাই ডে কেন কমতেছে? আমরা যখন ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় 13, 14, 15 এরকম পার্সেন্ট পাস করতো। আমরা জানি যে ঢাবিতে পাস করা একটু টাফ আছে। কেন টাফ আছে? কারণ তোমরা বুঝবা, আমি একটু পরে বলতে বলতে এরকম লাইন চলে আসবে। বাট এবারে পাশের হারটা হচ্ছে বিগত, তুমি যদি চিন্তা করো এক যুগের কথা, যদি চিন্তা করো যে এক যুগের কথা যদি বলি, তাও পাশের হার এত কম ছিল না। গত বছর পাশের হার হয়েছে তোমার 9.83, এটা এবার নেমে আসছে 8%-এ, 8.5%-এ নামে চলে আসছে। আমি বলেছিলাম যে হয়তো পাশের হার 10% হবে, এটা বলছিলাম 10%, বাট আরো নামে আসছে।
এখন কথা হচ্ছে এত কমতেছে কেন পাশের হার? তার মানে কি ডে বাই ডে স্টুডেন্টরা কি কম শিখতেছে নাকি কম জানতেছে? কারণ আমরা তো জানি যে অনলাইন আসার পরে স্টুডেন্টরা বেশি কিছু জানে। এটা একদমই সত্যি কথা যে অনলাইন আসার পরে আগে শিক্ষার্থীরা যা জানতো এখন শিক্ষার্থীরা তার থেকে আরো অনেক বেশি কিছু জানে, অনেক বেশি কিছু জানে, এটা একদম সত্য কথা। কিন্তু একটা কথা হচ্ছে যে তুমি এত কিছু জেনে কি করবা? তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যদি সেটাকে একদম জায়গা মতো তুমি যদি তাকে অ্যাপ্লাই করতে না পারো, যদি প্রয়োগ করতে না পারো, তাহলে এত জানে কি হবে? অনেকে বলে না যে বেশি জানে, হ্যাঁ বেশি জানে এটা বলে। তো আমরা আসলে অনলাইনে ক্লাসের মাধ্যমে আসলে অনেক কিছু জানি, অনেক কিছু শিখতেছি, কিন্তু আমাদের একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আসলে প্রয়োগ কম করি। আমরা প্রয়োগ করি। আমরা যখন দেখলাম যে হ্যাঁ বৃত্তে একটা চ্যাপ্টার ভাইয়া অনেক কিছু করাইছে, আমি খুব খুশি হয়ে যাই, আরে ভাইয়া তো আজকে অনেক কিছু পড়াইছে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া তো অনেক কিছু পড়াইছে, এটা তো আমিও জানি যে আমি পড়াইছি, কিন্তু তুমি কতটুকু প্র্যাকটিস করছো বাসায়? তুমি দেখলা যে ভাইয়া খুব সুন্দর করে অঙ্কগুলো করছে, আমি সব বুঝে গেছি, তা আমার আর দরকার নাই। এই যে তুমি চিন্তা করছো আমার আর দরকার নাই, আমি ক্লাস করে আমার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তুমি বাসায় প্র্যাকটিস করতেছো না। তো তুমি যখন এভাবে অনলাইনে শুধুমাত্র ক্লাস করেই যাবা, বাসায় তুমি টিউশনি নিচ্ছ, বাসায় প্রাইভেট পড়তেছো ভাইয়াদের কাছে, বা কোচিংও তুমি যাচ্ছ, তুমি শুধুমাত্র পড়া সংগ্রহ করছো না, পড়া তুমি জ্ঞান অর্জন করতেছো, তুমি জাস্ট জ্ঞান অর্জন করে যাচ্ছ, কিন্তু তুমি সেটা বাসায় না করতেছো প্র্যাকটিস, না দিচ্ছ এক্সাম, কোনো কিছু করতেছো, তুমি শুধুমাত্র জ্ঞান অর্জন করতেছো। তাহলে আসলে দিন শেষে যখন তুমি আসল জায়গাতে যাবা, এইচএসসি পরীক্ষা কোনো আসল জায়গা না, তুমি যখন আসল জায়গাতে যাবা, অ্যাডমিশনে যাবা, তখনই তুমি দেখবা যে তোমার এই যে প্র্যাকটিস যে তুমি কম করো, এটার আসলে তোমার যে একটা ফল বা ফলাফল, সেই ফলাফলে তুমি আসলে ঢাবি পরীক্ষাতে গিয়ে পাবে। কারা পাস করে? এই যে 8% আছে বা 8.5%, মনে হয় 8.5% হচ্ছে বাসায় শুধুমাত্র প্র্যাকটিস করে, বেশি করে। আর বাকি যারা আছে এরা এখনো প্র্যাকটিস করে না। এখানে দুর্ভাগ্যবশত 1-2% এদিক ওদিক হয়ে যায়, যে তাদের চান্স পাওয়ার কথা ছিল, তারা কোনো না কোনো কারণে চান্স পায় নাই। বাট মনে রাখবা যেখানে যারা চান্স পায় এরা আসলে বাসার মধ্যে প্র্যাকটিস করে এবং নিজে নিজে চিন্তা করতো। বাট এখন তোমরা শুধুমাত্র ক্লাসের উপরে নির্ভরশীল হয়ে যাও, কখনোই চিন্তা করো না। আমি যদি সাপোজ এক লাইন স্কিপ করে চলে যাই, সবাই কমেন্ট করবে যে ভাই এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে, বুঝি নাই। এই ব্যাপারটা হয়ে গেছে। তোমাদেরকে আমরা প্র্যাকটিস শিট দিই, তোমরা কতজন করো আমরা জানি না, বাট এটার পিছনে অনেক সময় চলে যায়। প্র্যাকটিস শিট মানে তোমাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়, তোমরা কয়জন প্র্যাকটিস করো আমি জানি না, বাট করতে হবে, করতে হবে। না হলে এই ডে বাই ডে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পাশের হারটা কমে যাবে, বুঝছো? পাশের হার তো বাড়াতে হবে, তোমাদেরকে তো ভালো করতে হবে। 23 ব্যাচ তোমার বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এগুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় তো থাকবে। বাট ওভারঅল যে একটা ব্যাচের যে একটা রিভিউ যদি বলা যায়, ওভারঅল একটা ব্যাচ, যে ওভারঅল পুরো ব্যাচটা ভালো, তাহলে বলা যায় যে তাদের এবারে রেজাল্টটা পুরো আশাহত করছে সবাইকে, যে তারা মানে কখনো কেউ চিন্তাও করে না যে এত কম রেজাল্ট, এত বাজে রেজাল্ট তারা করবে 2023 ব্যাচ। তাই 2024 ব্যাচ কি করবে? ওভারঅল যদি পুরো ব্যাচটার কথা চিন্তা করা যায়, তারাও যদি 23 ব্যাচের মতো প্র্যাকটিস কম করে, শুধুমাত্র ক্লাসেই করে যায়, আর কিছু করে না, প্র্যাকটিস করা বাদ দিয়ে দিছে, ক্যালকুলেশন করতে ভয় পায়, তাহলে কিন্তু তাদের রেজাল্টটা এটার কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে? সে এই জন্য চেষ্টা করবা নিজেরা, যে আমি যখন তোমাদেরকে অঙ্ক করাই দিই, তোমরা অঙ্কটা করছো ভালো কথা, বাট এরপরও তোমরা বাসায় একটু করার চেষ্টা করিও। যেমন আমি আজকে তোমার ক্লাসের মধ্যে বেশ কিছু অঙ্ক বলবো, এখানে প্র্যাকটিস শিট আছে, একটু দেখে নিবা। অনেকে বলবে না ভাই আপনি করে দেন। ভাইরা আমি যদি তোমাকে সবই করে দিই, আমি যদি তোমাকে সবকিছুই দিয়ে দিই, তাহলে তোমার লাভটা কি হলো? তুমি কি করবো বাসায়? ভাই আমি কিছুই করবো না, আমি শুধুমাত্র আপনাদের অঙ্কগুলো দেখে যাবো পরীক্ষার আগে। এটা তুমি বোর্ড পরীক্ষাতে হুবহু কমন পাই যাবে, কিন্তু ভার্সিটিতে গিয়ে কি করবা? ভার্সিটি এক্সামে গিয়ে কি করবা? ইঞ্জিনিয়ারিং এক্সামে গিয়ে কি করবা? বিভিন্ন পরীক্ষা যখন তুমি দিবা অ্যাডমিশন, সেখানে গিয়ে তুমি কি করবা? সেখানে গিয়ে তুমি কিন্তু অনেক অসহায় হয়ে যাবা। সেই জন্য মনে রাখবা যে প্র্যাকটিস জিনিসটা তোমাকে করতে হবে। প্র্যাকটিস না করলে ডে বাই ডে তুমি দেখবা যে তুমি তুমি A+ পাবা, গোল্ডেন A+ পাবা, বাট মেইন যখন জায়গায় তুমি যাবা অ্যাডমিশন পরীক্ষা, সবাই এখানে টার্গেট থাকে, সেখানে গিয়ে কিন্তু একটা ধরা খেয়ে যাবা। ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। তুমি কতটুকু পড়তেছো সেটা আমি জানি না, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপর আসলে কিছু নাই। ঠিক আছে? তুমি সারাদিন ক্লাস করো, সারা রাত ক্লাস করো, এত ক্লাস করে কোনো লাভ নেই। যতটুকু ক্লাস করা দরকার ততটুকু ক্লাস করো, বাকি সময়টা তুমি নিজেকে সময় দাও, প্র্যাকটিস করো, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো কি বলা হচ্ছে। ঠিক আছে? চলো অনেক কথা বলে ফেলছি, বাট এটা মনে রাখবা, অবশ্যই অবশ্যই ভাবে প্র্যাকটিস করতে হবে। সত্যি কথা, তুমি সুন্দর করে নোট করছো, আমি খুব খুশি হয়েছি, বাট এরপরও তুমি কি কোনো প্র্যাকটিস করছো সেটা একটু দেখবা। ঠিক আছে? আর প্র্যাকটিস শিটটাকে একটু গুরুত্ব দিও, প্র্যাকটিস শিটকে গুরুত্ব দিও, প্রশ্ন ব্যাংকে গুরুত্ব দিও। হ্যাঁ, অনেকে বলে যে ভাই বোর্ড পরীক্ষার জন্য এমসিকিউ কি করবো? ভাই তুই বোর্ডে এমসিকিউ গুলো করে যাও, আর কিছু দরকার নেই। বোর্ডে যে অঙ্কগুলো আসছে ওগুলো তুমি করে যাও ম্যাথের জন্য, ওগুলা থেকে তুমি কম পাবা। একদম আমি তোমাকে লিখে দেবো, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডে হও না কেন, তুমি শুধুমাত্র বোর্ড পরীক্ষা পড়ে যাবা, তুমি 22+ এমসিকিউ হুবহু কমন পাবা,
হুবহু কমন পাবা। হ্যাঁ, এখন একটা জায়গায় ভাই 3 এর জায়গায় 2 দিয়ে দিচ্ছে, হ্যাঁ ওটা হুবহু কমন পাইছো তুমি, ঠিক আছে, ওটা হুবহু কমন পাইছো। 22 প্লাস তুমি হুবহু কমন পাবা 25 এর মধ্যে। এখন ভাই তুমি যদি এখন বোর্ডের এমসিকিউ যদি করে না যাও, তাহলে তুমি কি করে যাবা? এখন তুমি যদি বলো ভাই আমি বিভিন্ন গাইডে একদম ক্যাডেট কলেজ থেকে শুরু করে আপনার নটরডেম, ডিআরএমসি, হলিক্রস কলেজে যা যা প্রশ্ন সব সলভ করছি, দরকার নেই এত সলভ করা। কম সময় ইফেক্টিভ ওয়েতে তোমাকে আগাতে হবে। তুমি শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো তুমি করে যাও, 22 প্লাস এমসিকিউ কমন পাবা। এবং এই বোর্ডে আসে এমসিকিউ তুমি প্র্যাকটিস করবা। তুমি যখন একটা অঙ্ক একটা টাইপের একটা অঙ্ক বা দুটো অঙ্ক তুমি যখন প্র্যাকটিস করবা, তুমি যখন খাতা লিখবা, তখন এরকম 10টা অঙ্ক তোমার সলভ হয়ে যাবে, বুঝছো? তো এত বেশি ছোটাছুটি করার দরকার নাই। হ্যাঁ, জাস্ট যেভাবে করলে ভালো রেজাল্ট হবে সেভাবে করবা। কারণ বোর্ডে অঙ্ক করা মানে কিন্তু তুমি ভার্সিটির প্রায় মানে যারা মনে রাখবা, যারা বোর্ড এমসিকিউ সলভ করবা, হ্যাঁ বোর্ড এমসিকিউ বুঝে বুঝে সলভ করবা, প্র্যাকটিস করবা, তাদের কিন্তু ভার্সিটির, আমি বলে দিচ্ছি একদম সত্যি কথা যেটা, ভার্সিটির প্রায় 40 থেকে 50%, আরো বেশি সংখ্যাটা হবে বাট বলবো না, 40 থেকে 50% প্রশ্ন ব্যাংক সলভ করা তোমার ডান। তুমি এটা বিশ্বাস করা না করো, বোর্ডের এমসিকিউ সবগুলো সলভ করা মানে ভার্সিটিতে এ বছর মানে এ যাবৎকালে যত অঙ্ক আসছে বা যত টাইপ আসছে বা যত অঙ্ক আছে তার 40 থেকে 50% তোমার কমপ্লিট হয়ে যাবে। কিভাবে কমপ্লিট হবে? যদি তুমি বোর্ড এমসিকিউ সব সলভ করো। এই সংখ্যাটা আরো বাড়বে, এই সংখ্যাটা আসলে 40 টু 50 বলাটা আসলে ভুল হয়েছে, সেটা প্রায় 50 টু 60% প্লাস হবে, সত্যি কথা এটা। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো যে ভার্সিটিতে সবাই পরীক্ষা দেবে, তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও আর যেটাই টার্গেট নাও, ঢাবিতে সবাই পরীক্ষা দিবে, ঠিক আছে? সো বোর্ড এমসিকিউ কে গুরুত্ব দাও, ঠিক আছে? তাহলে তোমার ভার্সিটির 50 থেকে 60% এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। শুধুমাত্র এমসিকিউ কমপ্লিট করতে বলছি বা এমসিকিউ করতে বলছি বলে তুমি শেষ করে ফেলে, ব্যাপারটা এরকম না, বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? কম সময়ে করতে হবে, ঠিক আছে? চলো এখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করি। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার, হ্যাঁ সূত্রে অ্যাপ্লাই করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc, হ্যাঁ তারপর প্লাস এখানে মাইনাস হয়ে যাবে 2ca 6x, তারপর হচ্ছে প্লাস এটা গুণ করে দাও kxy প্লাস 3ky মাইনাস 5x মাইনাস হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা কিন্তু একটু আগে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে xy যুক্ত পদ থাকা যাবে না। কি থাকা যাবে না? xy যুক্ত পদ থাকা যাবে না। তাহলে আমাদেরকে এই xy যুক্ত পদটা বাদ দিয়ে দিতে হবে। তো অঙ্কটা একবারে সলভ করা যাবে, কিন্তু সলভ করার দরকার নেই, এমনিতে পারা যাবে। দেখো xy যুক্ত পদ আর xy যুক্ত পদ আমি বাদ দিতে চাই, যে এটা আমি রাখবো না, এটা আমি রাখবো না। তাহলে এটা আমি কখন কাটতে পারবো? কখন কাটতে পারবো? যখন আমি এইখানে কে এর ভ্যালুটা, এখানে কে এর ভ্যালুটা যদি আমি -2 চিন্তা করি, দেখো নরমালি বোঝা যাচ্ছে কে এর মানটা -2 যদি তুমি নাও তাহলে কি হবে? প্লাস 2xy মাইনাস 2xy, তাহলে জিনিসটাকে কাটাকাটি হয়ে যাচ্ছে না, তখন আমার xy যুক্ত পদ থাকতেছে না। সো আমি এখান থেকে বললাম যে কে ইকুয়াল কি বলতো -2। হ্যাঁ, আর তুমি যদি না ভাই আমি এভাবে করব না, আমি এভাবে করব যে 2xy এখানে হচ্ছে প্লাস kxy ইকুয়াল টু হচ্ছে 0। কেন আপনি ইকুয়াল টু 0 দিচ্ছেন? কারণ আমি এখানে বলছিলাম যে xy এর সহগটা 0 ধরতে হবে। সো xy সহগ, xy এর সহগ, এই কে এর দিকে তাকানো যাবে না, xy এর দিকে তাকাতে হবে। তো এখান থেকে তুমি যদি xy কমন নিয়ে নাও, তাহলে তুমি পাবা হচ্ছে k প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে k এর ভ্যালুটা কত আসছে বলতো? -2, মানে xy বাদ দিয়ে দিবা, k এর ভ্যালুটা -2, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষাতে। ওকে, তো একটু আগে আমরা এটা কিন্তু দেখছি যে আমাদের আদর্শ বৃত্তের সমীকরণে, আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ, আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আদর্শ বৃত্তের সমীকরণ, লেখা দরকার নাই, একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, হ্যাঁ, যে আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটা, আর সাধারণ বৃত্তের সমীকরণের কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটা, দুটাকে আমি জাস্ট তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো দেখো, দেখো এই জিনিস এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? যারা ক্লাস করতেছো, আমি একটু বসবো, হ্যাঁ, তোমরা পালিয়ে যায় না, যারা ক্লাস করতেছো আচ্ছা, একজন বলছে যে ভাইয়া লেকচার
স্লাইড কই, তোমরা একটু পেজে মেসেজ দিলে তারা তোমাকে বলে দিবে। আর তুমি যদি আমাকে কমপ্লেন করছো ক্লাসের মধ্যে, আমি এটা অবশ্যই জানিয়ে দিব, ঠিক আছে? চিন্তা করিও না, আমি আজকে ক্লাস শেষে জানিয়ে দিব। আমি তোমাদের যতক্ষণ ধরে পড়ালাম তোমরা এইটুকু টপিকস ঠিক মতন বুঝতে পেরেছো কিনা, এবং টপিক তো বুঝতে পেরেছো আশা করি, এবং আমি যে তোমাদেরকে একটু আগে যে প্র্যাকটিসের যে গুরুত্বটা বলছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। একজন একটা কমেন্ট করছিল যে ভাই কত সাল পর্যন্ত করব? ভাইয়া 2017 সাল থেকে তোমাদের সৃজনশীল শুরু হয়েছে বলা যায় ম্যাথের, হ্যাঁ? তো 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত করবা, ঠিক আছে? আর যদি তুমি বোর্ডের প্রশ্নগুলো যদি একসাথে পেতে চাও তাহলে আমার যে ম্যাথ এমসিকিউ ট্রিক্স বইটা আছে সেটা তোমরা অর্ডার দিতে পারো, কারণ নতুন সংস্করণ খুব দ্রুত চলে আসবে। বৃত্ত পরীক্ষাতে আসলে বৃত্ত থেকে অ্যান্সার করতে হবে, মানে মাপ যেন না যায়, বৃত্তটা কোনোভাবে যেন বাদ না যায়, ঠিক আছে? ওকে, এবার দেখছো ক্লিয়ার? ওকে, আমি একটু বসে নিলাম, কারণ অনেকদিন পরে ক্লাসে দাঁড়াইছি তো, মানে তোমাদের লাস্ট পাওয়ার প্লে ক্লাস নেওয়ার পর আমি আসলে কোনো ক্লাস নিই নেই, এরপর তো বাইরে ছিলাম, তারপরে ঈদের ছুটি, তারপরে যে আসছি আবার, তো অনেকদিন গ্যাপ গেছে, আমার একটা 1 মাসের গ্যাপ গেছে, তো এই জন্য দাঁড়া থাকতে বেশি প্রবলেম হচ্ছে। ওকে, এরপরে চলে আসে হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে। তোমাদের মধ্যে কি এই জিনিসটা প্রশ্ন আসে কিনা একটু দেখো তো, একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু দেখো -h আছে, বাট আমি যখন কেন্দ্র বলছি তখন আমি প্লাস এইচ বলছি। কি বলছি? প্লাস এইচ। এখানে কিন্তু আমার আছে কিন্তু -k, বা যখন আমি কেন্দ্র বলছি তখন কিন্তু এখানে ছিল +k, ঠিক আছে? একটু চিন্তা করো, তাহলে যদি আমি তোমার এখানে +h বলতাম আর +k বলতাম, তখনও কি তুমি কেন্দ্র কি h, k বলতাম? উত্তর হচ্ছে না, তখন আমি কেন্দ্র বলতাম -h, -k। কেন ভাইয়া? কারণটা হচ্ছে একটাই, যে মনে রাখবো যে আমার যখন এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের বিপরীতটা এখানে থাকবে, যে চিহ্ন থাকবে সেই চিহ্নের বিপরীতটা এখানে থাকবে। সাপোজ তোমার একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, তখন তুমি এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস বলবে, এখানে প্লাস থাকার কারণে এখানে কি বলবো? মাইনাস বলবো। তার মানে আমার এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের বিপরীতটা হচ্ছে কেন্দ্র হবে। তো মনে রেখো, অনেক সময় সারা দুষ্টমি করে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে যেখানে যা থাকতেছে স্কয়ার বাদ দিয়ে, সাপোজ এখানে তোমার 3 থাকে, তো অনেকে বলবে ব্যাসার্ধ 3 না, ব্যাসার্ধ 3 না, √3 হোল স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে কি √3, ঠিক আছে? তো এখানে তোমার ব্যাসার্ধ √3 বলতে হবে, স্কয়ার আকারে রাখতে হবে। তো এটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ। তো এখান থেকে কখনো স্যার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে না, বা যদিও কখনো বলে দেয় তখন যেন তোমরা পারো। বাট এবার চলে আসো বৃত্তের সাধারণ সমীকরণ। তো বৃত্তের সাধারণ সমীকরণ কিন্তু -g - f আর ব্যাসার্ধটা তুমি দেখতে পাচ্ছ। তো এই যে -g আর -f, এটা অনেকে বের করতে কষ্ট হয়, যে ভাই কেন্দ্র এখান থেকে -g - f কেমনে বের করব। অনেকে বলে যে তোমাকে যে বৃত্তের সমীকরণ দেবো ওটাকে তুমি এটার মতো করে সাজাবা, তারপর তুমি -g - f পাবো। উত্তর হচ্ছে না, কোনো সাজানো দরকার নেই। এত সাজাতে গেলে তো আমরা ভুল করে ফেলবো অঙ্ক, তাই না? তো আমরা কি করবো দেখো, যে বৃত্তের কেন্দ্র নির্ণয় শর্ট ট্রিক্স বলা যায় না, মানে এটাই তুমি রিটেনে অ্যাপ্লাই করবা, এটাই তুমি যখন বুয়েটের পরীক্ষাতে আসবে তুমি এটাই বুয়েটের পরীক্ষাতে অ্যাপ্লাই করবে, এটা তুমি ঢাবি পরীক্ষায় এমসিকিউতে ইউজ করবা, সব জায়গাতে এটাই তুমি ইউজ করবা। তাই সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে আমাদের যখন সাধারণ বৃত্তের সমীকরণ দেয়, ভাই আদর্শ না কিন্তু, আদর্শ এটা চলে গেল, সাধারণ বৃত্তের সমীকরণ যে -g - f আছে, সেই সাধারণ বৃত্তের সমীকরণে -g আর -f আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারবো? সহজ উপায়, এই যে x যে আছে, এই x এর সহগ চিহ্ন, সহগ মানে কিন্তু ভাই চিহ্ন সহ, এটা মনে রাখবা। অনেকে আছে সহগ বলে চিহ্ন বাদ দেয়, কেন ভাই? মাইনাসটা তো দেখতে হবে, প্লাস হলো না ইউজ, প্লাস হলে তোমার লেখার দরকার, কিন্তু মাইনাস হলে দেখতে হবে। তো মনে রাখবা যে x এর সহগকে -2 দ্বারা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? -2 দ্বারা। কারণ x এর সহগকে এখানে মাইনাস থাকতে পারে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। তো x এর সহগকে -2 দ্বারা ভাগ করব, y এর সহগকে আমরা কি করব? -2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এটা আবার লিখতে যায় না পরীক্ষার সময় যে x এর সহগকে -2 দ্বারা, এটা লেখা যাবে না। ডিরেক্টলি বলবো x এর সহগকে, সহগ হচ্ছে 2g আর তাকে ভাগ করবো কি -2 দিয়ে, y এর সহগ হচ্ছে 2f, তাকে ভাগ করবো কি -2 দিয়ে। আমি ক্যালকুলেশন করে কি পাবো? -g - f। তার মানে দেখো আমার কিন্তু একটু আগে এটাই ছিল -g - f। তাহলে -g আর -f পাওয়ার সহজ উপায় কি? x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? -g - f, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো তো, যে তুমি যখন ব্যাসার্ধ বের করবা তখন কি তোমার এখানে -g আর -f আছে? না ভাই, এখানে g আর f আছে। তাহলে দেখো -g আর -f পাওয়ার জন্য তোমাকে -2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি তুমি gf পাইতে চাও, দেখো g আর f পাইতে চাও, তখন তোমাকে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে হবে, শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে হবে। জিনিসটা কি বোঝা গেছে?
যে মাইনাস জি আর মাইনাস এফ পাইতে হলে -2 দ্বারা ভাগ করব এক্স এর সহগ আর ওয়াই সহগকে, বা যদি আমি জি আর এফ পাইতে চাই তাহলে আমাকে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, শুধুমাত্র 2 দিয়ে ভাগ করব। এই দুটো জিনিস বুঝতে পেরেছো কিনা দেখো। ওকে, সো এটা কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো অনেকে মনে করে মাইনাস জি বের করো, তাকে আবার মাইনাস দিয়ে মাইনাসটা বাদ উপাশে পাঠায় দেয় ডান পাশে, মানে কাহিনী করে দরকার নেই। তুমি 2 দিয়ে ভাগ করলে তোমার জি বের হয়ে যাবে, আর -2 দিয়ে ভাগ করলে মাইনাস জি বের হয়ে যাবে। ওকে, এটা আমাদের সূত্র। ঠিক আছে, সূত্র। প্রমাণের দিকে আমি যাচ্ছি না, কিন্তু প্রমাণের দিকে যাচ্ছি না। হ্যাঁ, তো আমরা এখন একটু সূত্রটা দেখি। তো এক্স অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে যদি তোমাকে চিত্রটা অঙ্কন করে দিই, প্রমাণে যাব না কিন্তু। হ্যাঁ, চিত্র যদি অঙ্কন করে দিই, দেখো এক্স অক্ষ হতে কর্তৃত অংশ, দেখো একটা বৃত্ত নিলাম, যে বৃত্তটা কি করছে বলতো, দেখো তো এক্স অক্ষকে কর্তন করছে, দেখো এক্স অক্ষকে কর্তন করছে, এই যে এক্স অক্ষকে কর্তন করছে। তাহলে এই যে এক্স অক্ষকে যে কর্তন করছে, এই কর্তনের দৈর্ঘ্যটা কত? প্রমাণ বইয়ের মধ্যে আছে, দেখে নিলে দেখে নিতে পারো। কর্তনটা হচ্ছে 2√g² - c, সূত্র আকারে মুখস্থ রাখবা। হ্যাঁ, তার মানে যদি কখনো এরকম পরীক্ষাতে বলে যে এক্স অক্ষ হতে কত দৈর্ঘ্য কর্তন করছে তা নির্ণয় করো, তখন বলবা সূত্র হচ্ছে 2√g² - c। ঠিক আছে, তো এটা হলো কর্তৃত অংশের দৈর্ঘ্য। বাট এবার কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করা শর্ত। সো আমি এই চিত্রটা এখানে কপি করব, এই চিত্রটা এখানে কপি করব। বাট এবার কি তোমাকে কর্তন বলছে? ভাইয়া না, এবার আমাকে স্পর্শ বলছে, মানে হচ্ছে টাচ করবে। দেখো আমি এখানে যে বৃত্তটা অঙ্কন করছি, সেই বৃত্তটা কি করছে? এক্স অক্ষকে কর্তন করছে না ভাইয়া, টাচ করছে, মানে স্পর্শ করে গেছে। যদি সে স্পর্শ করে যায়, তাহলে এখানকার যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যটা কার সমান বলতে পারবা? এখানে তুমি একটা দৈর্ঘ্য পাইছো, বাট এখানকার দৈর্ঘ্যটা কত? বা এখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা কত? সেই দৈর্ঘ্যটা হচ্ছে 0 সমান। হ্যাঁ, দেখো একটা স্পর্শ করে গেছে, আমার দৈর্ঘ্য কত? শূন্যের কাছাকাছি, 0। তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে 0। তো এটাকে যদি ক্যালকুলেশন করো তুমি, 2টাকে অবশ্যই পাঠায় দাও, √টাকে পাশে পাঠায় দাও, তুমি পাবো হচ্ছে g² = c। ঠিক আছে, আমি একবারই করে দিলাম, g² = c। তার মানে আমরা এখানে এতটুকু জিনিস মনে রাখবো যে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার স্পর্শ করার শর্ত হচ্ছে g² = c। আর বৃত্ত যদি এক্স অক্ষকে খণ্ডন করে বা ছেদ করে, তাহলে কি হবে? 2√g² - c। আর 2√g² - c থেকে কিন্তু আমি g² = c টা নিয়ে আসছি। ঠিক আছে, তো এইগুলা তোমার ক্যালকুলেশন দরকার নাই, তোমার দরকার হচ্ছে এই জিনিসটা জানার আর এই জিনিসটা জানা দরকার, এই বাইরে আর অন্য কিছু জানার দরকার নাই। ঠিক আছে, তো এটা সূত্র ডিরেক্টলি মুখস্থ রাখবা, এটা প্রমাণে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এখন আসছে ওয়াই অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য। তো আমি জাস্ট তোমাকে এখানে সূত্রটা লিখে দিচ্ছি। ওয়াই অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√f² - c। দেখো আগেরটাই জি ছিল, বাট এখন কি বলবা? এফ বলবা। আর এখান থেকে স্পর্শ করার শর্ত হচ্ছে কি বলতো? f² = হচ্ছে কত? c। হ্যাঁ, f² = c, আর এখানে হচ্ছে কি 2√f² - c। ঠিক আছে, এই এটা আরেকবার বোঝানোর কিছু না, এটা মুখস্থ বিদ্যা, বললাম তো যে এক্স অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য 2√g² - c, আর স্পর্শ করার শর্ত হচ্ছে g² = c। ঠিক আছে, আর যেহেতু বৃত্তটা অক্ষকে স্পর্শ করছে, তার মানে দৈর্ঘ্য সমানটা হচ্ছে 0। এখানে কোনো দৈর্ঘ্য নাই, এটা 0 সমান দৈর্ঘ্য। হ্যাঁ, প্র্যাকটিস শিট তোমরা পেয়ে যাবে, তোমাদের সাইম ভাই কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দিবে। ঠিক আছে, প্র্যাকটিস শিট পেয়ে যাবে, প্র্যাকটিস শিট রেডি হয়ে গেছে, তোমাকে পোস্ট করে দিবে কিছুক্ষণের মধ্যে। আর ক্লাসে পিডিএফটা সাথে সাথে তোমাকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখন এটা তোমার ম্যানুয়ালি করা হয়, এটা 1 ঘন্টার মতো সময় নেয়। হ্যাঁ, ওকে, তা আমরা মোটামুটি যতটুকু আমাদের বেসিক দরকার ছিল, আমরা কিন্তু সেই বেসিক গুলো একটু নিয়ে ফেলছি। হ্যাঁ, তো এখন কিন্তু আমাদের একটু বেসিকের বাইরে আমরা এখন হচ্ছে টাইপ ভিত্তিক ভাবে ম্যাথের দিকে চলে যাব। টাইপ ভিত্তিক ভাবে আমরা এখন ম্যাথ করব। ঠিক আছে, ওকে, তো এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক ভাবে ম্যাথের মধ্যে, যেটা তোমরা সবসময়ের জন্য চাও যে ভাইয়া ক্লাসে ম্যাথগুলো যেন, ম্যাথের ক্লাসগুলো বিশেষ করে যেন
আপনার টাইপ ভিত্তিক ভাবে হয়ে থাকে। তো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে টাইপ ভিত্তিক ভাবে ম্যাথগুলো নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো চলো আমরা চলে আসি। তো প্রথমে হচ্ছে কি, দেখো যে আমাদেরকে এই বৃত্তের চ্যাপ্টারের মধ্যে তারা আমাদেরকে বিভিন্ন উপায়ে বলবে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে একটাই কথা, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সরলরেখা চ্যাপ্টারে কি হয়েছে, সরলরেখা সমীকরণ নির্ণয় করো। বিভিন্ন উপায়ে বিভিন্ন দ্বারা উপাত্ত দিয়ে বলবে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমাদেরকে সেগুলো একটু জানতে হবে ধাপে 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 ধাপে। তো প্রথমটা একেবারে পৃথিবীর সবচেয়ে সহজ একটা অঙ্ক, যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ। ভাই, বৃত্তের কেন্দ্র তোমাকে দেওয়া আছে, ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এরকম টাইপের অঙ্ক জীবনের পরীক্ষাতে আসবে না, বা তাও আমি তোমাকে করাচ্ছি। হ্যাঁ, কারণ অনেক সময় তুমি এটাও ভুল করে ফেলতে পারো। একটু খেয়াল করে দেখো, তারা তোমাকে বলছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, -3,4, বাট ব্যাসার্ধ বলে নাই, বলছে কি ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কিন্তু 6। তো অনেকে মনে করে যে একটু তাড়াহুড়া করতে যায়, সহজ অঙ্ক দেখে, তো তারা ব্যাসটাকে ব্যাসার্ধ হিসেবে চিন্তা করে, বাট ব্যাসার্ধ কিন্তু ব্যাসের অর্ধেক। ওকে, তাহলে আমরা কেন্দ্র দেওয়া আছে আর ইয়া দেওয়া আছে। তো আমরা এখানে বৃত্তের সমীকরণটা কি বলবো, বৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলতো r স্কয়ার। হ্যাঁ, তো আমাদের এখানে h, k কত, h, k হচ্ছে আমাদের -3,4। তো আমাদের যদি তারা স্পষ্টভাবে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দেয়, তখন আমরা অবশ্যই বৃত্তের আদর্শ সমীকরণ ইউজ করবো। কোন সমীকরণ, আদর্শ সমীকরণ ইউজ করবো। তাহলে আমরা বলবো কি, দেখো x মাইনাস প্লাস x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু আর কত, 6 স্কয়ার। তুমি এটাকে এভাবেই রাখতে পারো। তো এভাবে রাখা মানে সেটা কিন্তু আদর্শ সমীকরণ তুমি রাখতেছো, বা যদি তুমি এটাকে একটু বিস্তৃত করে দাও তাহলে তুমি পাবা কি, সাধারণ বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তুমি এটাকে একটু এভাবে লিখতে পারো যে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 9 প্লাস y স্কয়ার মাইনাস হচ্ছে 8y প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 36। এরপর তুমি বলবা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 8y ইকুয়াল টু 16 আর 9 হচ্ছে 25, 11। তো এটা হচ্ছে তোমার কি বলতো, বৃত্তের সাধারণ সমীকরণ। তুমি এইভাবেও রাখতে পারো, তুমি এইভাবেও রাখতে পারো। তবে মনে রাখবা, স্যাররা সবসময়ের জন্য এই অ্যান্সারটাকে বেশি গুরুত্ব দেয়, মানে একদম এই যে সাধারণ বৃত্তের সমীকরণ আকারে, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই আকারটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণটা কি হবে। ছোটখাটো অঙ্ক, ছোটখাটো টাইপ, এই টাইপটা সাধারণত পরীক্ষাতে খুব কম আসে, মানে আসে না বললেই চলে, বা তা আমরা একটু শিখে রাখলাম। ঠিক আছে, এবার দেখো বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয়। সো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমাকে তারা একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলবে যে তুমি এখান থেকে হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, এখান থেকে তুমি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো ব্যাসার্ধটা নির্ণয় করা খুবই সহজ, কিন্তু কেন্দ্রটা নির্ণয় করতে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলে। বিশ্বাস করো, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রশ্নটা সলভ করবা, প্রশ্ন ব্যাংকটা, তুমি দেখবা যে তারা কেন জানি বৃত্তের কেন্দ্রটা বারবার নির্ণয় করতে বলে, এবং কোন একটা অঙ্ক দিলে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা লাগেই, এরকম তারা অঙ্ক দেয়। কেন দেয় আমি জানি না আসলে, হয়তো বা অনেকে বের করতে ভুল করে, ছোটখাটো ব্যাপার স্যাপার থাকে। তো চলো আমরা দেখি যে কোনো ধরনের কোনো ভুল ছাড়া বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কেমনে নির্ণয় করে। ঠিক আছে, তবে এখানে ছোট্ট একটা কথা বলি। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা শর্ত বলছিলাম না, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান হবে, এটা মনে আছে? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগটা সমান হবে, তখন কি বলছিলাম, এ ইকুয়াল টু বি, মনে আছে না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হবে মানে কি, এ ইকুয়াল টু বি। তো আমাদের তো অবশ্যই বৃত্তের সমীকরণ মানে এ ইকুয়াল টু বি তোমাকে দেওয়া থাকবে। কিন্তু যখন আমরা বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, এটা কালকে ক্লাসে থাকবে, এগুলো যখন আমরা নির্ণয় করব, তখন অবশ্যই এ ইকুয়াল টু বি তো থাকবেই, কিন্তু সেটা সবসময় 1 করে নিতে হবে। কত করে নিতে হবে? 1 করে নিতে হবে। বা যদি কোনো 4 থাকে 4 দিয়ে ভাগ করে দাও। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কত হইতে হবে? 1 হইতে হবে। 1 না থাকলে 1 বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তুমি যদি এটা ভুল করো তোমার অ্যান্সারটা ভুল আসবে, কিন্তু সেই ভুল অঙ্কের অ্যান্সারটা তুমি এমসিকিউতে খুব সুন্দর করে অপশনে পেয়ে যাবে। ঠিক আছে, সেই জিনিসটা একটু মনে রাখবা। এবার একটু দেখো, তোমাকে তারা বলছে বৃত্তের কেন্দ্র, স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো সবাই যেটা পারবে, কিন্তু প্রথমে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সেটা হচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব কত, 3 দেওয়া আছে। 3 কি রাখা যাবে? উত্তর হচ্ছে না, রাখা যাবে না। এদের সব 1 বানাই ফেলতে হবে। তো চলো প্রথমে একটা লাইন আগে কমপ্লিট করে ফেলি। 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে ফেললাম। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ কত আছে? 1 আছে। ঠিক আছে, 1 আছে।
তাহলে এখন তুমি এখান থেকে হচ্ছে কেন্দ্র নির্ণয় করবা। একটু ভালো মতো করে দেখো, কেন্দ্র কেন্দ্র এক্স এর সহগ কত ভাইয়া -4, এটা একবারে করবা, -4 কে -2 দ্বারা ভাগ করবা, একবারে ভাগ করবা, করে বলবা 2 হবে, একবারে ভাগ করবা, এটা হচ্ছে -2 ভাগ করলে -2 দিয়ে ভাগ করলে 2 হবে। মানে এইভাবে লেখা মানে সময় নষ্ট হওয়া। যদি বলবে প্র্যাকটিস করতে হবে, তুমি যখন বেশি করে প্র্যাকটিস করবে তখন তুমি নিজে এটাকে স্কিপ করে ফেলবা। y এর সহগ কত +5, তাই কি দিয়ে ভাগ করবো, -2 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে আমার বলো তো, 2, -5/2। কেন্দ্র বের হয়ে গেছে। লাগবে কি এখন ভাই, ব্যাসার্ধ লাগবে। চলো ব্যাসার্ধ বের করে, r = √, একটু ভালো মতো করে বুঝো, √g² + f² - c। বাট তুমি এটা বের করছো কি ভাই, এটা -g বের করছি। একটু ভালো মতো করে বুঝো, কি বের করছো, এটা -g বের করছো। তোমার লাগবে কি, g লাগবে। হ্যাঁ, কি লাগবে, g লাগবে। তার মানে এটা হচ্ছে তোমার -g আর -f বের করছো। বাট তোমার এই যে √এর ভেতরে যে থাকবে সে কে, সে হচ্ছে g² + f² - c। হ্যাঁ, মাইনাস হচ্ছে c। তো দেখো -g যদি 2 হয়ে থাকে তাহলে g কত হবে, g হবে -2, আর -2 এর উপর স্কয়ার করো, -2 এর উপর স্কয়ার করে দাও, বুঝা গেছে। -g যদি 2 হয় তাহলে g কত হবে, -2 হবে, -2 হোল স্কয়ার প্লাস f কত হবে, -f যদি -5/2 হয় তাহলে শুধুমাত্র f কত হবে, 5/2 হোল স্কয়ার -c, c এর ভ্যালু কত, এই যে এটা হলো c, -2, তাহলে মাইনাসের মধ্যে কি হবে, +2। এখন ভাইয়া তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর ইউজ করে এখানে অ্যান্সারটা বসায় দাও, এখানে অ্যান্সারটা বসায় দাও, যা আসবে সেটা অ্যান্সার, যা আসবে সেটা অ্যান্সার, ঠিক আছে। এই বুঝছো, -g আর -f তো আমরা বের করছি, তো যদি g বের করতে বলো তখন কি -টা পাশে পাঠিয়ে দিব, আবার শুধু f বের করতে বলতে মাইনাস দিয়ে ভাগ করে বাদ দিয়ে দাও, তাহলে f = 5/2, এই যে স্কয়ার করে দিছি, আর বাকিটা তোমার ক্যালকুলেটর। হ্যাঁ, বলো না ভাই অ্যান্সারটা লিখে দেন। এটা ভাইরা, এটা কি নিজে থেকে পারা যাবে? হ্যাঁ, তাহলে সামনে একটা 3 দিচ্ছে, এই 3 দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে, তাহলে কি বলবা, x² + y² মাইনাস হচ্ছে 5/3x প্লাস 1/3y প্লাস হচ্ছে 1/3 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে দিছি। সবসময় যে ভাগ করে যে এরকম পূর্ণ সংখ্যা পাবো ব্যাপারটা এরকম না, অনেক সময় এরকম ভগ্নাংশ পেয়ে যেতে পারো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার একটু খেয়াল করো, কেন্দ্র ব্যাসার্ধ সবাই বের করতে পারবে, কেন্দ্র x এর সহগ কত, তাই -5/3, তাই ভাগ করবা কত দিয়ে, মাইনাস হচ্ছে 5/3, তাকে ভাগ করবো কত দিয়ে ভাই, -2 দিয়ে ভাগ করবো, ভেরি গুড। এখানে কত আছে, y সহগ 1/3, তাকে ভাগ করবো কত দিয়ে ভাই, -2 দিয়ে। তো কাটাকাটি আবার কিছু করে না, যে 3টাকে নিচে পাঠায় দাও, মাইনাস মাইনাস বাদ, তাহলে কত হবে 5/6, 3টাকে নিচে পাঠায় দাও 1/6, 1/-6। তাহলে এটা হচ্ছে কি কেন্দ্র, দেখো বুঝছো কিনা। এই যে পোলাবেন মেসেজ একজনকে মাইনাস দিতে ভুলে গেছো ভাইয়া, -2 দিয়ে ভাগ করলে এখানে মাইনাস থেকে যাবে, মাইনাসের মধ্যে কাটা, বাট এখানে তো মাইনাস থাকবে, ভুল করো না। এই যে পোলাবেন ভুল করতেছে, ভুল করো না। যাদের ক্লাস আটকে যাচ্ছে তারা দয়া করে সেটিংসে গিয়ে রেজুলেশনটা একটু কমায় ফেলো। হ্যাঁ, হ্যাঁ বললাম তো, যদি কারো বেজে যায়, আটকে যায়, দয়া করে সেটিংস থেকে তোমার 1080-তে চলতেছে এটাকে কমাই দিয়ে তুমি 480-তে করে ফেলো, সমস্যা শেষ। হ্যাঁ, না 3.0 ক্লাস এখন শুরু হয়নি, নেক্সট মান্থ থেকে আমরা শুরু করব, ঠিক আছে। ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে এটা তো আমি বলবো না, আমি ক্লাস নিতে আসছি, আমি ক্লাস নিয়ে চলে যাব, ঠিক আছে। আর আমি যতগুলো স্লাইড নিয়ে আসছি সুন্দর করে বুঝাইতে যতক্ষণ সময় লাগে। হ্যাঁ, ওকে, এবার চলে আসো পরেরটাতে। এখান থেকে বলছি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। ভাইরা তোমরা আশা করি সরলরেখা ক্লাসটা করেছো, যদি না করো আমার কোনো করার নাই। সরলরেখা ক্লাসের মধ্যে তোমাদেরকে আমি এই জিনিসটা বুঝিয়েছিলাম, দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, তো সেখানে আমরা বেশ কিছু সূত্র পেয়েছিলাম। একটা হচ্ছে r² = হচ্ছে
বা r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আমরা শিখছিলাম এক্স ইকুয়াল টু হচ্ছে r cos থিটা, হ্যাঁ, তারপর ওয়াই ইকুয়াল টু হচ্ছে r sin থিটা। আর একটা কোণের সূত্র ছিল, এটা দরকার নেই আমাদের এখানে, এগুলো আমরা শিখে আসছিলাম কিন্তু আমাদের সরলরেখা চ্যাপ্টার থেকে। এখানে তারা বলছে এই বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক নির্ণয় করো। ভাই আমি এবার ঢাবি যখন ক্লাস নিচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ভার্সিটি ইউনিটে, আমি তাদেরকে বারবারই বলছিলাম যে বৃত্ত থেকে এবার কিন্তু এরকম পোলার আকৃতি দিয়ে তারা বলবে যে এখান থেকে তোমাকে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, এবং বিশ্বাস করো এটাই পরীক্ষাতে আসছে। এটা না মানে ওই পোলার আকৃতি দিয়ে দিয়ে বলছে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে? সো এবারও তোমাদের কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এমসিকিউ কিন্তু পোলার আকৃতি দিয়ে বলতে পারে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করো, ব্যাসার্ধ যাবে না, জাস্ট কেন্দ্র যাবে, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো তখন যেন ভুল না করো, ঠিক আছে? তো কি করবা একটু খেয়াল করে দেখো, যে এখানে আছে cos থিটা, এখানে আছে sin থিটা, কিন্তু তোমরা কিন্তু সরলরেখাতে শিখছো যে ভাইয়া এই cos থিটা মানে যদি আমি r লিখতে চাই তাহলে আমাকে অবশ্যই কিন্তু r লাগবে, x লিখতে চাইলে r লাগবে। আচ্ছা আগে একটু বলো আমাকে, তোমাকে এখানে যেটা দেওয়া আছে এটা কি পোলার আকৃতি না? উত্তর হচ্ছে হ্যাঁ এটা পোলার আকৃতি। ভাই আমরা কি এর আগে কখনো পোলার আকৃতি দেখছি নাকি সব কার্তেশীয় আকার? ভাই সব কার্তেশীয়, কার্তেশীয় মানে হচ্ছে এক্স ওয়াই থাকবে, পোলার মানে কি আর থিটা থাকবে, হ্যাঁ। সো আমার এই পোলার আকৃতিকে আমি যেমনি হোক এটাকে আমি এক্স আর ওয়াই নিয়ে যাব, কেমনে নিয়ে যাব? এই যে সূত্র আছে সূত্র দিয়ে নিয়ে যাব। তবে ভাই সারা দুষ্টমি করে এখানে আর দেয় নাই, তা আমি কি করব? আমি প্রথমে হচ্ছে পুরাটাতে আর দিয়ে গুণ করে দিব, তাহলে এখানে আর স্কোয়ার হয়ে যাবে 6r cos থিটা প্লাস হচ্ছে 4r sin থিটা। এবার তোমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু এখান থেকে অঙ্ক দিবে, তোমরা দেখো। তো আর স্কোয়ার মানে কি জানো ভাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর cos থিটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে 6x, এটা কি হবে 4y, এটাকে এই পাশে টানে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল 0। এখানে c এর মান কিন্তু 0, ঠিক আছে? তো এখন বলো এখান থেকে কেন্দ্র কত হবে? কেন্দ্র তো খুবই সহজ, x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে 3 হবে, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে 2 হবে। এভাবে কিন্তু খুব দ্রুত করতে হবে। এই বুঝছো, এই যে পোলাপান সব অ্যান্সার দেওয়া শুরু করছে। এখন তোমরা এখান থেকে ব্যাসার্ধ ইজিলি বের করতে পারবা, এটা আমার দরকার নাই। দেখো তো এরকম টাইপের অঙ্ক আসলে কি আমরা পারবো না কি পারবো না? পোলার আকৃতি দিলে কি আমরা ভয় পাবো যেটা আমরা পারবো না? হ্যাঁ, এরকম কি ক্লাসে কেউ আসছো? থাকলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় তোমাকে আমি স্পিড বাড়ানোর অপশন দিব, মানে ফেসবুককে আমি বানাইছি তোমার জন্য, তাই না? যে ফেসবুক আমি বানাইছি, এখন আমি তোমাকে অপশন দিচ্ছি। বলো, লাইভ চলাকালীন অবস্থায় তুমি স্পিড বাড়াবা না? ওকে, এটা এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট আছে, যে কেন্দ্র এবং নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়, ঠিক আছে? তো তোমাকে বৃত্তের কেন্দ্র দিয়ে দিবে এবং বলবে যে বৃত্তটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাই এখান থেকে বলবে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে অঙ্ক আসছিল এমসিকিউ। হ্যাঁ, চলো আমরা একটু অঙ্কটা করি। কি বলছে দেখো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 9,4 এবং যা এত বিন্দু দিয়ে যায়। তো তোমাকে যদি আমি একটু চিত্রটা অঙ্কন করি তাহলে তুমি আসলে জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবা। বৃত্তের ক্লাসে আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম অঙ্ক তোমার চিত্র দিয়ে করানো, কারণ চিত্র দিয়ে অঙ্ক করলে তুমি আসলে ফিল করতে পারবা যে আসলে অঙ্কটা এমনি হয়েছে, নাহলে অঙ্ক মনে হবে মুখস্থ বিদ্যা। হ্যাঁ, তো দেখো বৃত্তের কেন্দ্র তোমাকে দিয়ে দেওয়া আছে, সেটা কত? 9,4। বৃত্তের কেন্দ্র কত? 9,4, সেটা এই স্থানাঙ্ক দিলাম। এরপর তোমাকে একটা কথা বলছে দেখো, এবং যা এত বিন্দু দিয়ে যায়, তার মানে কি এই বৃত্তটা একটা বিন্দু দিয়ে যাবে, বি বললাম, সেটা হচ্ছে কত? 1,-2, 1,-2, ঠিক আছে? তো এখন দেখো চিত্র বুঝতে পারছো না, বৃত্তটা কেন্দ্র দেওয়া আছে, বৃত্তটা হচ্ছে অত বিন্দু দিয়ে যাবে, তার মানে কি বৃত্তটা পরিধি কোন না কোন একটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? তো এখন তুমি একটু বলো তো ভাইয়া, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি? বৃত্তের ব্যাসার্ধ না? হচ্ছে হ্যাঁ। তো আমার প্রশ্ন থেকে আমি পাচ্ছি কেন্দ্র, কেন্দ্র কত? 9,4, আর ব্যাসার্ধ, ভাই ব্যাসার্ধ কি তোমার দেওয়া আছে? উত্তর হচ্ছে না ভাই, ব্যাসার্ধ তো দেওয়া নাই। কিন্তু তুমি চিন্তা করো, কোন একটা বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য তোমার কি কি দরকার? ভাই কেন্দ্র আর ব্যাসার্ধ। তো কেন্দ্র প্রশ্ন দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই। তো চিত্র যখন অঙ্কন করছি তখন আমরা কি পাচ্ছি দেখো তো, এ একটা বিন্দু আর এই যে সঞ্চয়পথের উপর একটা বিন্দু বি পাচ্ছি।
আমরা যদি এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, পাওয়া যাবে। চলো আমরা বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু AB ইকুয়াল টু রুট ওভার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। 9 - 1 হোল স্কয়ার প্লাস মানে ভুজ দ্বয়ান্তর প্লাস কোটি দ্বয়ান্তর 4 + 2 হোল স্কয়ার। তাহলে কত পাচ্ছ দেখো তো, রুট ওভার 64 প্লাস 36। ভাইয়া তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ পাই গেছো, এখন কি তোমাকে কেউ আটকাতে পারবে? তুমি বলো তো। না ভাইয়া, পারবে না। কেন? কারণ কেন্দ্র আর ব্যাসার্ধ পাই গেলে তো আমার বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। বৃত্তের সমীকরণ সেটা কত? x - 9 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। এটাই অ্যান্সার দাও। অথবা তুমি এটাকে আরেক দুই লাইন করো, সাধারণ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওগুলো আমি করবো না, আমি এই পর্যন্ত রেখে দেবো ম্যাক্সিমাম অঙ্ক। বা তোমার পরীক্ষাতে যখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে তুমি অবশ্যই এটাকে বিস্তৃত করে সাধারণ বৃত্তের সমীকরণ পর্যন্ত যাবে। ঠিক আছে? এই বুঝছো যে এরকম টাইপের অঙ্ক দিলে তোমাকে ব্যাসার্ধটা এক্সট্রা করে বের করে নিতে হবে। ঠিক আছে? ব্যাসার্ধটা তুমি যদি বের করে নিতে পারো তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ তোমার জানা আছে, এখন তুমি বৃত্তের সমীকরণটা ইজিলি করতে পারবে। ঠিক আছে? এরপর একটি বৃত্তের কেন্দ্র এবং এটি মূল বিন্দু বানানোটা ভুল আছে, হ্যাঁ, মূল বিন্দু হবে। এই মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করে অক্ষ দুটি থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে। তো ভাইয়া অক্ষ দুটি হতে কি পরিমাণ অংশ ছেদ করে মানে কি? এক্স অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য এবং কি বলতো ওয়াই অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য। ঠিক আছে? এবং এক্স অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য আর ওয়াই অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য বের করার জন্য তোমাকে অবশ্যই বৃত্তের সমীকরণটাকে সাধারণ বৃত্তের সমীকরণে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? সাধারণ বৃত্তের সমীকরণে প্রকাশ করতে হবে। এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে। সো এবং এটি মূল বিন্দু দিয়ে যায়। তো তোমরা একটু করা শুরু করো অঙ্কটা। অঙ্কটা তো কঠিন না, অঙ্কটা করা শুরু করে দাও। যে ভিতরে কেন্দ্র দেওয়া আছে কত? 4, -5 4, -5 আর ভিতরে কি মূল বিন্দু দিয়ে যায় 0, 0। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে কি বলতো? এ বি এর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর তোমার কেন্দ্র জানা আছে 4, -5 ব্যাসার্ধ দূরত্ব বের করো। 4 - 0 হোল স্কয়ার মানে কত? 4 স্কয়ার আর -5 - 0 হোল স্কয়ার মানে -5 স্কয়ার। তাহলে কত আসতেছে দেখো তো? 16 যোগ হচ্ছে 25, তাহলে কত আসতেছে? √41, তাই না? √41 হলো তার ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে এখন তুমি তার সমীকরণটা নির্ণয় করো। তাহলে কি বলবা? x - 4 হোল স্কয়ার প্লাস y + 5 হোল স্কয়ার ইকুয়াল টু √41 স্কয়ার। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করবো? সমীকরণটা নির্ণয় করব। বিস্তৃতি করো। মনে রাখবা যে তোমাকে যখন তারা বলবে যে এক্স অক্ষ হতে কর্তৃত্বাংশ ওয়াই অক্ষ হতে কর্তৃত্বাংশ, তাহলে অবশ্যই তাকে সাধারণ বৃত্তের সমীকরণ মাস্ট প্রকাশ করতে হবে, নাহলে তুমি করতে পারবে না কিন্তু অঙ্কটা। আর তুমি বলবো যে x স্কয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে কত 16 প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 10y প্লাস 25 মাইনাস 41 ইকুয়াল টু 0, কারণ রুট ওভার স্কয়ার কাটাকাটি হয়ে গেছে। বলবা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 10y। এখন তুমি এটাকে একটু ক্যালকুলেশন করো। 16 আর 25 যোগ করলে কত হয় রে? 41 কাটাকাটি 0 হয়ে গেল, ইকুয়াল টু 0। হ্যাঁ, 0। হ্যাঁ, তো এখন তুমি কি করবা? এখন তুমি হচ্ছে দেখবা x অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য, x অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য কি 2√g² - c, আর y অক্ষ হতে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য কি বলতো 2√f² - হচ্ছে c। এখন জি এর মান লাগবে, সি এর মান আর এফ এর মান। তুমি বলো তো এখান থেকে আমরা কিগুলো পাবো কিনা বলো তো? জি এর মানটা কত? ভাই আপনি এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? -4। তারপর এফ পাবো কিভাবে? ভাই ওয়াই এর সহগকে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কত পাবো? 5 পাবো। আর সি এর মান কত ভাই খুঁজে পাচ্ছি না, তার মানে সি এর মান হচ্ছে 0। তাহলে মানগুলো বসাও এখানে এক এক করে। মানগুলো বসাও। 2√-4², তার মানে কত? 16 - 0, তার মানে হচ্ছে 2 × 4 মানে কত? 8। এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা কি হবে দেখো? 2√f² মানে 25 - 0
2 ইন্টু 5 কত 10। এই অ্যান্সার। অঙ্ক বোঝা গেছে? অঙ্ক বোঝা গেছে? অঙ্ক কিন্তু কঠিন না, একদমই সহজ। বুঝছো তো নাকি? অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু সহজ আছে। হ্যাঁ, ওকে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, পরবর্তী টাইপে। তোমরা বলো তো ভাই, এই টাইপটা দেখে তোমরা কি বুঝতেছো? মানে এখানে আসলে কয়টা বৃত্তের কথা বলা হয়েছে? বলো তো কয়টা বৃত্তের কথা বলা হয়েছে? কাছে একটু পানির বোতলটা দাও তো। কি রে, কোথা থেকে আসছো? আছে নিচে দেখেন, ওটা ফ্রিজের পানি নাই তো, ফ্রিজের পানি দিব কি? থাক, লাগবে না। এই বলো তো এখানে কয়টা বৃত্তের কথা বলা হয়েছে? দেখি পারো কিনা। সবাইকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের দুইটা বৃত্তের কথা বলা হয়েছে? সবাই কি বুঝছি যে এখানে আসলে দুইটা কথা হচ্ছে? কেন দেখো, বলি কেন্দ্র এবং বৃত্তটি অন্য বৃত্তের, মানে একটা বৃত্ত আবার অন্য আরেকটা বৃত্তের কেন্দ্রগামী হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তবে এখানে দুইটা বৃত্তের কথা বলা হয়েছে। ওকে, চলো অঙ্ক দেখি। তো এগুলো দেখো যে বোর্ড পরীক্ষা তো আসছে, আবার একই সাথে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসছে। ঢাবির কথা লেখা নাই, আর ঢাবিতে আসছে অঙ্ক। তো কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এত বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে কয়টা বৃত্ত অঙ্কন করব? দুইটা। হ্যাঁ, তো দেখো এই যে একটা আমার বৃত্ত, ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র। আর অন্য এবার আমি আরেকটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। এবার আমি আরেকটা বৃত্ত অঙ্কন করব অন্য কালার। দেখ, এই যে আমি অন্য একটা বৃত্ত অঙ্কন করব না, সেই বৃত্তটা হচ্ছে, দেখো ভালো মতো করে বুঝো, একটা কমলা কালার বৃত্ত, একটা সবুজ কালারের বৃত্ত। তো কমলা কালারের বৃত্তের কেন্দ্র আমাকে দিয়ে দেওয়া আছে 4,5, এবং তারা কিন্তু আমাকে ভাই কমলা কালারের বৃত্তের সমীকরণটা বের করতে বলছে কিন্তু। বুঝছো? কমলা কালারের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। কেননা তারা আমাকে এখানে যে একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে না, এটা কিন্তু তারা আমাকে যে সবুজ বৃত্তের সমীকরণ দিচ্ছে। কোন বৃত্তের সমীকরণ দিচ্ছে? সবুজ বৃত্তের সমীকরণ দিচ্ছে। তাহলে আমাকে অবশ্যই কমলা কালারের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই সবুজ কালারের বৃত্তের সমীকরণে যে কেন্দ্রটা আছে, সেই কেন্দ্রটা কোথায় অবস্থান করছে বলে দিচ্ছে। দেখো যে প্রথম যে বৃত্তটা ছিল সেই বৃত্তের পরিধির উপরে হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা অবস্থান করবে। তাহলে এই যে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখো তো ভাই, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রকে তুমি বের করতে পারবা নাকি পারবা না? তো হ্যাঁ পারবো। কিভাবে পারবো? এই যে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বের করা যাবে। তো প্রথম কাজই হচ্ছে তোমার এখান থেকে তার আগে কেন্দ্রটা বের করে নেওয়া, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা বের করা। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কেমনে বের করবো? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবো, -2 দিয়ে ভাগ করো, ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ করো। তাহলে আমার দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? -2,3। তাহলে আমার এই যে কেন্দ্রটা এটা কত? -2,3। ঠিক আছে। তো আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ভাই যে প্রথম যে বৃত্তটা আছে সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র আমার যেটা 4,5, তাহলে আমি বলবো হচ্ছে কেন্দ্র হচ্ছে কত? 4,5। এবং আমার এই দ্বিতীয় বৃত্তে ব্যাসার্ধ দরকার। কেন? কারণ সমীকরণের জন্য আমার কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ তো আমার জানা নাই, সমস্যা নাই। তুমি হচ্ছে কি করবা দেখো তো, এই দুইটা বিন্দু যদি মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে কি ব্যাসার্ধ পাওয়া যাবে না? এই বিন্দু আর এই বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করলে তো ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। খালি এক্সট্রা কাজ, আগের টাইপটা পুরোপুরি কপি, এক্সট্রা কাজ হচ্ছে এই সমীকরণ থেকে কেন্দ্রটা নির্ণয় করা, আর এক্সট্রা কোনো কাজ নেই। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমার কি বলতো? এ বি এর দূরত্ব নির্ণয় করা, এ বি এর দূরত্ব নির্ণয় করা। ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে √4 + 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 5 - 3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে কত দেখো, 6 হোল স্কয়ার মানে 36 প্লাস 2 স্কয়ার মানে কত? 4। তাহলে এখানে হচ্ছে √40। ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন কি আমার কোনো কিছু দরকার আছে? উত্তর না, কিছু দরকার নাই। তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 5 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে √40 স্কয়ার মানে হচ্ছে 40। শেষ, এভাবে রেখে দাও। ঠিক আছে,
ক্লাস আটকে গেলে এখানে আসলে আমার কিছু করার নাই। হ্যাঁ, কারণ আমি আসলে টেকনিক্যালি এখানে দায়িত্বে নাই যে আমি তোমার ক্লাস আটকে গেলে আমি তোমাকে সমাধানটা দিতে পারবো, বুঝছো? এখানে আমার আসলে কিছু করার নাই। আমি বারবারই বলছি এটা নেটওয়ার্ক জনিত সমস্যা, বুঝছো? সেখানে আমার রেসপন্স করেও কোনো লাভ নেই, তোমার কমেন্টটা পড়েও এখানে আমার কোনো লাভ হচ্ছে না, বুঝছো? আর তোমার কমেন্টটা পড়বো কি, তুমি তো রাখছো আরবিতে তোমার নাম, তো এখানে আমি পড়বো কিভাবে তোমার নাম? তুমি একটু রিফ্রেশ দাও, তারপর দেখো। আমার এখানে ফোনের মধ্যে ঠিকঠাক চলতেছে, পিসিতেও ঠিকঠাক চলতেছে, তাহলে আমি কি করতে পারি বলো? আমার এখানে ঠিকঠাক আছে। হ্যাঁ, প্র্যাকটিস শিটে অঙ্ক করাবো, তুমি বইয়ের অঙ্ক করো, তাহলে আশা করি মানে প্র্যাকটিস শিটের মধ্যে আমি চেষ্টা করছি যে আমার ক্লাস এবং প্র্যাকটিস শিট মিলায় যেন সবগুলো অঙ্ক যেন কাভার হয়ে যায়। এরপরও যদি তোমার হাতে এনাফ সময় থাকে তুমি বইয়ের অঙ্কগুলো করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, নেটের কি প্রবলেম আছে নাকি আজকে? তাই না? ওকে, আমি শুনলাম যে নেটে কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা এবার নেক্সটে চলে আসছি। যে যাদের প্রবলেম আছে তারা তোমরা একটু রেজলিউশনটা একটু হালকা কমাই দাও, দেন তোমরা একটু ট্রাই করো, আশা করি প্রবলেম থাকবে না। হ্যাঁ, তো এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করা, সেইটা সাধারণত পরীক্ষাতে খুব কমই আসে। এক কেন্দ্রিক, তো এক কেন্দ্রিকটা আসলে আমরা অনেকে জানি অনেকে জানি না। দেখো যে বৃত্তের কেন্দ্রে একটাই থাকবে, দেখো এরকম করে আমরা সাধারণত অনেকে ছোটবেলায় অঙ্কন করছি, যে একটা কম্পাসটা এভাবে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তারপর আবার সেম ভাবে রাখি, দেন আরেকটা বৃত্ত অঙ্কন করি। হ্যাঁ, কেন্দ্রে একটা রেখে আমরা কিন্তু এরকম কাজগুলো করি, ছোটবেলায় করছি অনেকে, তাই না? এরকম টাইপে আমরা অনেকে আর্ট করি না, দিয়ে দিয়ে অনেকগুলো বৃত্ত একসাথে অঙ্কন করি, সবগুলো বৃত্তে কেন্দ্র করা থাকে, একটা থাকে। আমাদের এখানে এতগুলো বৃত্তের সমীকরণ নির্ণয় করবো না, আমরা এখানে দুইটা বৃত্ত রাখবো এবং তার কেন্দ্র হবে কি একটাই। দুইটা বৃত্ত কিন্তু তার কেন্দ্র কয়টা? একটা হবে। সো এরকম টাইপের আমরা অঙ্ক করব। তো একটু তুমি চিন্তা করো যে দুইটা বৃত্ত থাকবে, কেন্দ্র থাকবে কয়টা? একটাই। দুইটা বৃত্ত, কেন্দ্র কি একটাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। তা আমি এখন তোমাকে বললাম যে আচ্ছা তুমি আরেকটা বৃত্তের সমীকরণ লিখো তো, যার কেন্দ্র একই থাকবে। তুমি বলো ভাই তাহলে কিভাবে বৃত্তের সমীকরণটা লিখবো? দুটা বৃত্তের সমীকরণের কেন্দ্র এক, তাহলে বৃত্তের সমীকরণটা কিভাবে লিখবো? একটু বুঝো যে আমি বললাম যে এটা একটা বৃত্তের সমীকরণ, এখন তোমাকে বললাম যে তুমি আরেকটা বৃত্তের সমীকরণ লিখো যেন দুইটা বৃত্তের কেন্দ্র একই থাকে। এখন তুমি একটু বলো তো যে আমার বৃত্তের কেন্দ্র কোন জায়গায় লুকায় থাকে? বা বৃত্তের কেন্দ্র হচ্ছে আপনার যে এক্স এর সহগের সাথে বৃত্তের কেন্দ্র লুকায় আছে, ওয়াই এর সহগের সাথে আমার বৃত্তের কেন্দ্র লুকায় আছে। তো এজন্য মনে রাখবা যে এতটুকু পার্টের কোনো পরিবর্তন হবে না যদি দুটা বৃত্ত এক কেন্দ্রিক হয়। দুইটা বৃত্ত যদি এক কেন্দ্রিক হয় তাহলে এতটুকু অংশের কোনো পরিবর্তন ঘটবে না, একদম হুবহু সেম থাকবে, শুধুমাত্র সি এর পরিবর্তন ঘটে। মনে আছে তোমাদের সরলরেখা চ্যাপ্টারে সমান্তরাল রেখা সমীকরণ, যে এক্স আর ওয়াই এতটুকু পার্ট সেম থাকে, শুধুমাত্র ওই যে সি এর জায়গায় পরিবর্তন হয়। একই রকম কথা, দুইটা বৃত্তের কেন্দ্র যদি একটা থাকে তাহলে আমার এই পর্যন্ত পার্টটা পুরোটা সেম থাকে, চেঞ্জ হয়ে যায় কে? শুধুমাত্র সি এর মান চেঞ্জ হয়। মনে থাকবে যে বৃত্তের কেন্দ্র যদি একই থাকে তাহলে অবশ্যই শুধুমাত্র সি এর মানটা পরিবর্তন হবে, আর বাকি পুরোটা কি থাকবে? সেম থাকবে। তো এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা মনে রাখবো যে এতটুকু অংশ আমাদের সেম থাকবে। তাহলে আমরা বলবো এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ লিখলাম, ওটা জাস্ট বৃত্তের সমীকরণ লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 5y, ঠিক আছে? এতটুকু অংশে কোনো পরিবর্তন ঘটবে না। তারপর তুমি এখানে বলবো যে প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। কিন্তু ভাই কে এর মান তো আমি জানি না, কে এর মান আমাকে বের করতে হবে। এবার আমি বলবো ডট 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 যা কত বিন্দুগামী? 2, -1 বিন্দুগামী, 2, -1 বিন্দুগামী।
2, -1 বিন্দুগামী। এখন ভাই তুমি 2 আর -1 দিয়ে এটাকে পুরোটাকে সিদ্ধ করে দিবা, তাই তুমি k এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো সিদ্ধ করি। 4 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 8 মাইনাস হচ্ছে 5 প্লাস k ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব k ইকুয়াল টু 5 5 বাদ k ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 5y প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে দেখো এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণে এতটুকু অংশে কোনো পরিবর্তন ঘটেনি, খালি কার মানের পরিবর্তন ঘটছে, c এর মানের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, জাস্ট c এর মানের পরিবর্তন ঘটছে। তো এটা হচ্ছে আমাদের কি বলতো এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী টাইপে। হ্যাঁ, পরবর্তী টাইপটা খুবই ইম্পর্টেন্ট। আগেগুলো আমরা জাস্ট খালি একটু নরমালি জানলাম, ক এর জন্য ইম্পর্টেন্ট ছিল আগের অঙ্কগুলো, আগের টাইপগুলো। বাট এখন আমরা ক খ এগুলো মিক্সড করা। হ্যাঁ, তো এই কিছু আমাদের টাইপগুলো এখন দেখতে হবে এবং মনে রাখবো যে এই টাইপগুলো জানার আগে আমাদের একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে। তো বিশেষ করে এটার বেসিকটা একটু বেশি স্ট্রং রাখতে হবে, যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তটি অক্ষরেখাকে স্পর্শ করে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে অক্ষরেখাকে স্পর্শ করলে আসলে কি কি কাহিনী ঘটে সেগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, তো অনেকে তোমরা একটু কমপ্লেইন করতেছো, আমি তোমাদেরকে একটু ব্রেক দিব। হ্যাঁ, 10 মিনিটের ছোট্ট একটা ব্রেক থাকবে। তোমরা দেখো এর মধ্যে তোমাদের সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। আশা করা যায় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তোমরা একটু প্রবলেম ফেস করতেছো, সো এরপরে ক্লাস শুরু হলে তোমরা এরকম প্রবলেম আর জানাইও না। হ্যাঁ, আমরা একটা 10 মিনিট ব্রেক দিচ্ছি, আমার একটা ব্রেকের দরকার। ঠিক আছে, সো যারা তোমরা ক্লাসে একটু মিস করছো তারা তুমি একটু প্রিভিয়াস ক্লাসটা দেখো, টাইমলি চলে আসো। যেমন তোমার 570 জনের উপরে আসছো, 10 মিনিট পরে তোমরা সবাই চলে এসো। ঠিক আছে, কারণ বৃত্তের তোমার অনেকে বলে ক্লাস করা পর্যন্ত হবে, সর্বোচ্চ 11:30, এর বেশি যাবে না। হ্যাঁ, তো তোমরা সবাই চলে এসো, 10 মিনিট একটা ব্রেক দিলাম। হ্যাঁ, তো যার ফোনের প্রবলেম ছিল আটকে যাচ্ছে তারা একটু দেখো কোনোভাবে সলভ করতে পারো কিনা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই তো অনেক প্রবলেমকে তোমরা একটু দেখো যে কোনো সলভ করা যায় কিনা, আর আমি দেখি যে আমার ব্যাক এন্ডে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, বুঝছি।
এই পোলাপাইন ওই তোমরা পোলাপাইন সব চলে আসো। আচ্ছা, আমরা আমাদের নেটের এখানে কল দিয়েছিলাম, এখানে নেটওয়ার্ক আছে, তারা নেটে আছে, কাজ করতেছে, এই জন্য একটু তোমরা হয়তো বা প্রবলেম পাচ্ছ। আবার লেখছে কেমন আছেন? আরে ভাই ভালো আছি দেখি তো ক্লাস নিতে আসি রে। আর আমরা ভালো না থাকলে তোমরা ক্লাস কেমনে করবে? হ্যাঁ, দোয়া করবা যেন আমরা সবসময় ভালো থাকি, নাহলে তোমাদের ক্লাস নিতে পারবো না, তাই না? ওকে, যারা আটকে যারা ভিপিএন চালু করো, ভিপিএন, তাই না? সবকিছুতে ভিপিএন নিয়ে আসো খালি। ভাই কই, ও এখন আমাকে দেখতে পায় না, ও অনেক পিছনে আছে। আমি আমার পিসিতে অবশ্য পিছনে আসছি, এত পিছনে কেন বুঝতেছি না, ঠান্ডা লাগতেছে। আজকে ছুটি দিয়ে দেন ভাইয়া। তুমি চাইলে তোমার জন্য ছুটি, অনলাইন তো, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কিছু নাই, যখন মন চাবে তখনই ছুটি নিতে পারবা, তাই না? পুরো জগৎ তোমার হাতে, পুরো পৃথিবী তোমার হাতে, তুমি যা চাবা তাই করতে পারবা। ওকে, চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তটি হচ্ছে অক্ষরেখাকে স্পর্শ করে। একটু আগে বলছিলাম যে এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। হ্যাঁ, তো চলো আমরা এখান থেকে আগে বেশ কিছু ইনফরমেশন জেনে নিই, এবং এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন জানবো। তো প্রথমে হচ্ছে যে বৃত্তটি হচ্ছে অক্ষরেখাকে স্পর্শ করলে, অক্ষরেখা বলতে কিনা আসলে একটা অক্ষ না, দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ। তো আমরা দুইটা অক্ষ দিয়ে আমরা শিখবো। তো আমরা আগে দেখবো হচ্ছে এক্স অক্ষটা, ঠিক আছে? একটু ভালো মতো করে বুঝি, এখানে অনেকগুলো আমরা ইনফরমেশন জানবো। হ্যাঁ, প্রতিটা ইনফরমেশন আমাদের যখন তখন কাজে লাগবে। দেখো এ কিন্তু কি করছে বলতো, এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটা কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। তো আমি এখন বৃত্তের একটা কেন্দ্র ধরবো। তো আমরা বৃত্তের কেন্দ্র সাধারণত ওই যে এইচ কমা কে ধরে থাকি। তাই বললাম যে হ্যাঁ, আমার এই বৃত্তটা কেন্দ্র হচ্ছে কত বলতো, এইচ কমা কে। বৃত্তের কেন্দ্র কত, এইচ কমা কে। এখন আমি যদি তোমাকে বলি, বলো তো ভাই এটা বৃত্তের ব্যাসার্ধ কত, তুমি বলো ভাই বৃত্তের ব্যাসার্ধ আমি কেমনে বলবো? আপনি তো বলেন নাই যে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এটা কিন্তু বলে দেওয়া যায় বৃত্তের ব্যাসার্ধ কত। বৃত্তটা যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধটা স্পষ্ট বলে দেওয়া যায়। কিভাবে দেখো তো, যে এস কমা কে মানে কি, এই মূল বিন্দু থেকে এখানে এইচ, আর কে মানে কি, এখান থেকে এখানে হলো কে। তো মনে রাখবা, বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হচ্ছে তার কোটির সমান। তার কিসের সমান? কোটির সমান। মডুলাসটা কেন দিচ্ছেন? কারণ দেখো ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু একটা কেন্দ্র প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে? সো আমরা এখান থেকে একটা ইনফরমেশন জানলাম যে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্র কি হবে বলতো, কেন্দ্র হচ্ছে মডুলাস অফ কে। এটা কখন সম্ভব? যখন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্র কি? মডুলাস অফ কোটি। কে মানে কি? মডুলাস অফ কোটি। এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা এখান থেকে আর কি জানতে পারি? বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ করলে, এর আগে আমরা আরেকটা শর্ত শিখে আসছিলাম না, মনে আছে? জি স্কয়ার ইকুয়াল টু সি, সেটাও লিখে দিলাম যে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি হয়ে থাকে, যেটা আমরা এর আগে একটু শিখে আসছিলাম। ওকে, এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো।
কি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটা কি? বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? কোটি। কে ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। দেখো বুঝছো কিনা যে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি? কে স্কোয়ার। এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট এক্স অক্ষকে স্পর্শ করলে। আরেকটা ইনফরমেশন আছে, কি সেটা একটু খেয়াল করে দেখো তো। এই যে এই জায়গাতে কি করছে বৃত্তটা ভাই? স্পর্শ করছে। মনে রাখবা যখন কোন একটা বৃত্ত অক্ষরেখাকে স্পর্শ করে সেই জায়গাটা একটা বিন্দু তৈরি হয়। এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম কি? সেই বিন্দুটার নাম হচ্ছে স্পর্শ বিন্দু। কি নাম তার? স্পর্শ বিন্দু। অনেক সময় তারা বলে যে হ্যাঁ বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তার স্পর্শ বিন্দু বের করো। অনেকে চমকে যায় কিভাবে স্পর্শ বিন্দু বের করবো। একটু খেয়াল করো তো, এই বিন্দুটা কোন অক্ষের উপরে ভাই? এক্স অক্ষের উপরে। তাহলে এক্স অক্ষের উপরে যদি কোনো কিছু থাকে, এক্স অক্ষের উপর কোনো কিছু যদি থাকে তখন কার মানটা জিরো হয় ভাই? কোটির মানটা জিরো হয়। এটা আমরা জানি না যে এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকলে তার কোটির মান শূন্য হয়, জানি। গুড। এখন লাগবে তার ভুজ লাগবে। এই ভুজটা কি দেখো তো, এখান থেকে এখানকার দূরত্বটা কি তার ভুজ না? হচ্ছে হ্যাঁ এটা তার ভুজ। তার মানে মনে রাখবা এটাই তার ভুজ। তাহলে এই ভুজ বলতে কত বোঝায়? এজ বোঝায়। তাহলে সেটা কিন্তু এজ কমা জিরো। কত? এজ কমা জিরো। তার মানে আমাদের এই যে কেন্দ্র যে দেওয়া আছে, কেন্দ্রে যে এইচ আর কে আছে, সেই এইচটাই হচ্ছে কি বলতো? এইটা কমা হচ্ছে কি জিরো। তার মানে আমাদের স্পর্শ বিন্দু বলতে এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু হচ্ছে এইচ কমা জিরো। ঠিক আছে, এইচ হচ্ছে তোমার কেন্দ্রে দেওয়া থাকবে। এটা খুব সুন্দর করে আমরা বলে ফেলতে পারবো। তো একই রকম ভাবে আমরা বলবো হচ্ছে এবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা একই রকম ভাবে চিত্র অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমার লাগবে কি? ওয়াই অক্ষকে স্পর্শ। দেখো একটা বৃত্ত নিচ্ছি, সে কি করছে? ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, এটার বৃত্তের কেন্দ্র হচ্ছে এস কমা কে, এটা যে তার স্পর্শ বিন্দু। সেখানে প্রত্যেকটা এক এক করে লিখবো। হ্যাঁ, যে কেন্দ্র দেখো তো ভাই, এই ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে? তার ব্যাসার্ধটা কি হবে? তার ব্যাসার্ধটা হচ্ছে তার ভুজের সমান। তার মডুলাস অফ এইচ ইকুয়াল কি বলবো? মডুলাস অফ ভুজ। ওকে, তারপর হচ্ছে তোমার আরেকটা কি বলতে পারি যে সংক্ষেপে বললাম এফ স্কয়ার ইকুয়াল টু সি। এখানে যদি জি স্কয়ার ইকুয়াল টু সি ছিল, এখানে কি বলবো? এফ স্কয়ার ইকুয়াল টু সি। শর্ট করে লিখতেছি। তার বৃত্তের সমীকরণটা কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? এইচ স্কয়ার, কারণ ব্যাসার্ধ তো এইচ। আরেকটা কি আছে? স্পর্শ বিন্দু আছে। কি আছে? স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দুটা কি হবে ভাইয়া? ওয়াই অক্ষের উপরে ভুজ হচ্ছে জিরো, আর এখান থেকে এখানে কোটির মান, কোটির মান কত? কে, জিরো কমা কে। দেখো এই ইনফরমেশন গুলো বুঝতে পেরেছো কিনা? এই ইনফরমেশন গুলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এখানে ব্যাসার্ধ হবে, সরি কেন্দ্র না। হ্যাঁ, এখানেও সরি এটা আমার মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে বলছি ব্যাসার্ধ কিন্তু লিখছি হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ এখানে হচ্ছে কি হবে? ব্যাসার্ধ হবে। ঠিক আছে, ব্যাসার্ধ। হ্যাঁ, ওকে, হ্যাঁ ব্যাসার্ধ ইকুয়াল টু ভুজ, স্পর্শ বিন্দু হচ্ছে 0,1। গুড। তো এই ইনফরমেশনগুলো আমাদের আসলে জানা থাকা উচিত, কেননা এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ পরীক্ষাতে আসে। আমরা অনেক সময় ইনফরমেশনগুলো একসাথে না পাওয়ার কারণে আমরা উল্টাপাল্টা করে ফেলি। সো আমি তোমাকে ইনফরমেশনগুলো সব একসাথে করে দিচ্ছি। এখন এমসিকিউ হোক বা তোমার পরীক্ষাতে সিকিউতে হোক, যেখানে হোক না কেন, পরীক্ষাতে আসলে তুমি ইনফরমেশনগুলো একসাথে পাচ্ছ, তুমি খুব সহজে অ্যান্সারটা বলে ফেলতে পারবে। ঠিক আছে, বৃত্তটি উভয় অক্ষকে অক্ষরেখাকে স্পর্শ করলে কি হবে? উভয় অক্ষরেখা মানে কি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকে কি করবে? স্পর্শ করবে। ঠিক আছে, আমরা যদি এরকম একটা চিত্র অঙ্কন করতে যাই, আমরা একটা বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তটা কিনা এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকে স্পর্শ করবে। ঠিক আছে, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটাকে কি করছে? সে স্পর্শ করছে। হ্যাঁ, দুটাকে স্পর্শ করছে। তো কি কি দরকার আমার? দেখো তো, আমার দরকার হচ্ছে প্রথমে ব্যাসার্ধ। এখন তুমি ব্যাসার্ধ কি বলবা? ভাইয়া তুমি যদি এখান থেকে এখানে একটা লম্ব টান দাও, এখান থেকে এখানে একটা লম্ব টান দাও, অথবা এখান থেকে এখানে একটা লম্ব টান দাও, দুইটা কি তার বৃত্তের ব্যাসার্ধ না? দুইটা বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে এটা কেন্দ্র যদি তোমার এস কমা কে হয়ে থাকে, কেন্দ্র যদি এস কমা কে হয়ে থাকে, তাই তুমি এইচও তার ব্যাসার্ধ, কেও তার ব্যাসার্ধ। তো মনে রাখবা যে উভয় অক্ষকে স্পর্শ করা মানে এই যেখানে এইচ আর কে আছে এই দুটা সমান হবে। কেন? কারণ এখান থেকে এখানকার দূরত্ব যা, এখান থেকে এখানকার দূরত্ব সেম, এই জন্য সে উভয় অক্ষকে স্পর্শ করছে। তো মনে রাখবো একটা বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করে তার কেন্দ্রটা সেম থাকে। সাপোজ কেন্দ্র তোমাকে আমি কখন বলবো না 5,6, তাহলে সেটা উভয় অক্ষকে স্পর্শ করবে না। 5,5, 6,6, 7,7, তার মানে এই এইচ আর কি হবে, সমান হবে। তাহলে আমি তার যদি কখনো বলি ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ কি হবে, তুমি বলবে ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ এইচ ইকুয়াল হচ্ছে মডুলাস অফ কে, মানে যে কোনো একটা নিলে তার ব্যাসার্ধ হয়ে যাবে, যে কোনো একটা, হয় এইচ না বা কে না, সেম অ্যান্সার থাকবে, মানে কেন্দ্রটা সেম দিতে আমি বাধ্য থাকবো। ঠিক আছে, ব্যাসার্ধ। এরপর জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি। এর আগেটা কি ছিল, শুধুমাত্র জি স্কোয়ার ইকুয়াল টু সি বা শুধুমাত্র এফ স্কোয়ার ইকুয়াল টু সি, বাট এখানে কি বলবো, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু কি বলতো, সি। ঠিক আছে, এরপর সমীকরণটা কি হবে, বৃত্তের সমীকরণটা কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এই যে এইচ ইকুয়াল টু কে, ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার। তুমি বলতে পারতে ভাই আমি এখানে কে বলবো, বলো, সমস্যা নাই, এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। কারণ এইচ আর কে তো সমান, সব জায়গায় সেম বলতে হবে, তোমাকে আলাদা করা যাবে না। এবার হচ্ছে স্পর্শ বিন্দু। ভাই এখানে স্পর্শ বিন্দু কয়টা, মনে রাখবা উভয় অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু হচ্ছে দুইটা। স্পর্শ বিন্দু কয়টা, দুইটা। এখানে একটা স্পর্শ বিন্দু, এখানে একটা স্পর্শ বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দুটা কত, এই স্পর্শ বিন্দুটা হচ্ছে আপনার h,0, আর এই স্পর্শ বিন্দুটা কত ভাই 0,h, 0, কেউ বলতে পারো, কোনো সমস্যা নাই। কেন? কারণ এইচ আর কে তো সমান। তুমি এখানে বলো k,0, কোনো সমস্যা নাই, h,0 বলো বা k,0 বলো, একই অ্যান্সার। এখানে বলো তুমি 0, কে বলো বা 0,h বলো, একই অ্যান্সার। তার মানে বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তার স্পর্শ বিন্দু কয়টা, দুইটা, একটা হচ্ছে h,0, একটা কি 0,h। ঠিক আছে, আর ব্যাসার্ধ হচ্ছে তুমি যে কোনো একটা বলো, হয় তার ভুজ বা তার কোটি, যে কোনো একটা বললে চলবে। আরেকটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি, আর বৃত্তের সমীকরণ তো এটাই। তো এই হচ্ছে আমাদের সবগুলো ইনফরমেশন। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, যে বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার স্পর্শ বিন্দু কিন্তু দুইটা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি গেল দেখো, এক্স অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, দেন বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে। ঠিক আছে, এবার চলে আসে আমরা অঙ্কের কাছে। এই অঙ্কগুলো কিন্তু আসলে এমসিকিউতে আসে। 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে তার কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। ওয়াই অক্ষ থেকে কতটুকু কর্তন করে সেটা তোমাকে বের করতে বলছে। তো কি বলছে, 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। তো এই প্রথম লাইনটা থেকেই তুমি আসলে অনেক কিছু পেয়ে যাচ্ছ। দেখো প্রথম লাইনটা থেকে কি কি পাচ্ছি, দেখো তো, এখান থেকে আমি কেন্দ্র পাচ্ছি, কি পাচ্ছি, কেন্দ্র, কেন্দ্র কত ভাই 1,2। এখানে আমি ব্যাসার্ধ পাচ্ছি, ভাই কিভাবে এখান থেকে ব্যাসার্ধ পাচ্ছি, দেখো ভাইয়া, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির সমান। বৃত্তের ব্যাসার্ধ কি কেন্দ্রের কোটির সমান, তাই মডুলাস অফ 2, আর মডুলাস অফ 2 মানে কি, শুধুমাত্র 2, ব্যাসার্ধ কোনো নেগেটিভ হতে পারবে না। ওকে, তাহলে আমি কেন্দ্র ব্যাসার্ধ জানা গেছে, শেষ অঙ্ক। এখানে এখানে পরীক্ষাতে বলতে পারতো ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন কি বলবা, মডুলাস অফ ভুজ, তাই না? ওকে, তাহলে এখন আমরা বলি বৃত্তের সমীকরণ হচ্ছে x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 2 স্কয়ার। এখন তুমি এটাকে ভাই একটু বিস্তৃত করো, করার পরে তুমি এখান থেকে হচ্ছে পরের ধাপটা করে ফেলতে পারবা, যে y অক্ষ হতে কি পরিমাণ অংশ কর্তন করে। এটা সূত্র কি, 2√f স্কয়ার মাইনাস c। আমি বলছিলাম না যে যদি কখনো x অক্ষ হতে বা y অক্ষ হতে কর্তন করে বলে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এটাকে সাধারণ বৃত্তের সমীকরণে প্রকাশ করতে হবে। সাধারণ বৃত্তের সমীকরণে প্রকাশ করে ফেললে তুমি হচ্ছে সেখান থেকে জি এফ সি গুলো তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা ক্লাস করতে কি খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে তোমাদের, জানাও তো। এইটা তোমরা নিজেরা করতে পারবা, যে বৃত্তটি এক্স অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা কি, 2√g স্কয়ার মাইনাস সি। তাহলে এখন তুমি এখান থেকে জি বের করবা, এই যে এখান থেকে জি বের করো, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করবা, হ্যাঁ জি। তারপর তোমার এফ দরকার নাই, সি দরকার, সি কত, -31। তাহলে এখন তুমি হচ্ছে এখানে সূত্রে অ্যাপ্লাই করে ফেলো, 2√g
জি স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে 31, তাহলে 40, 2√40 হচ্ছে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আমি কমেন্ট দেখছি। আচ্ছা এখন দেখো, আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি তো আসলে নেটওয়ার্কটা ঠিক করা যাচ্ছে না এখন, তাই না? যেহেতু এটা আমাদের হাতে পুরোপুরি নেই, কারণ আমরা ফোনও দিয়েছিলাম এবং তারা জানাইছে যে আচ্ছা আমরা আমাদের যেহেতু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। এটা বেশিটুকু হয়নি, কালকে ক্লাস হয়তো বা মেবি শেষ হবে না, হ্যাঁ এক্সট্রা একটা ক্লাস লাগবে। তো যাই হোক, যেহেতু তোমাদের বেশি প্রবলেম হচ্ছে এখানে, আসলে আর ক্লাস আগানোর দরকার নাই। আর হচ্ছে তোমার কাল ভোরে না, ভোরে আর ক্লাস নেওয়া পসিবল না। 3 দিন ভোরে ক্লাস নিয়ে আমি অসুস্থ হয়ে গেছি, ঠিক আছে? ভোরে আর ক্লাস নিতে করিও না, যে সময় আছে এই সময় ক্লাস নিব। যেটা এক্সট্রা ক্লাস লাগবে সেটা আমি এক্সট্রা একটা সময় নিয়ে নিব তোমাদের, ঠিক আছে? ওই যে ইবিআই যে ক্লাস আছে, সেই ইবিআই ক্লাসে যেদিন হবে না সেদিন আমি আমার ক্লাসটা নিয়ে নেব দুপুরবেলাতে, ঠিক আছে? বাট আগে আগামীকাল ক্লাসে আসি, কতটুকু পড়াতে পারতেছি সেটা আগে দেখি, তারপর ভিত্তি করে আমি তোমাদের এক্সট্রা ক্লাসটা কথা বলবো, ঠিক আছে? না কালকে দুপুরে কেন ক্লাস নিব? কালকে তো আমার যে টাইমে ক্লাস আছে আমি সেই টাইমে ক্লাস নেব, শিডিউল মোতাবেক ক্লাস হবে। এরপরে যতটুকু এক্সট্রা ক্লাস দরকার ততটুকুর জন্য আলাদা একটা তোমার টাইম দেওয়া হবে, ঠিক আছে? আগে হচ্ছে আগামীকাল যে সময় ক্লাস সেই সময় ক্লাস নেব, এরপরে যেটা এক্সট্রা ক্লাস লাগবে সেটা আমি এক্সট্রা সময় নিয়ে নিব, ঠিক আছে? মানে আগে শিডিউলের ক্লাসটা আমাকে শেষ করতে হবে, তারপর না এক্সট্রা ক্লাস, তাই না? ওকে ঠিক আছে, সমস্যা নেই। আর আমি তোমাদের যে কোঅর্ডিনেটর তোমাদের সাইম ভাই আছে তাকে বলে দিয়েছি, সে কিছুক্ষণের মধ্যে তোমাদের প্র্যাকটিস শিটটা আপলোড করে দিবে, তোমরা একটু ডাউনলোড করে রাখিও এন্ড ক্লাসের সাথে রিলেটেড করতে পারবা। বাট আজকে মানে এগুলো তো ছোটখাটো অঙ্ক করাইছিলাম, বাট পরবর্তী যে টাইপগুলো ছিল, যেমন এই টাইপ থেকে শুরু হইতো, এই টাইপ থেকে আমি আসলে তোমাদের প্র্যাকটিস শিটের সাথে কানেক্ট করে পড়াইতাম, হ্যাঁ। বাট সমস্যা নাই, তোমরা প্র্যাকটিস শিটটা ডাউনলোড করে রাখি, একটু দেখিও চোখ বুলায়। আমার ক্লাস যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন তোমরা প্র্যাকটিস শিটটা দেখতে পারো, বা এখন থেকে একটু একটু দেখতে পারো, তাহলে ক্লাসের সাথে তোমরা একটা কম্বিনেশন তৈরি করতে পারবা। ক্লাসে আমি যে সিকোয়েন্স আগাচ্ছি প্র্যাকটিস শিটটা একই রকম ভাবে করা আছে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তোমাদের সময় নষ্ট না করি, যেহেতু অলরেডি নেটওয়ার্কের জন্য একটা ইস্যু তৈরি হয়ে গেছে, তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল ক্লাসে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। ডাউনলোড কিভাবে করা যায় তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা যে কিভাবে প্র্যাকটিস শিট ডাউনলোড করতে হয়, ইনশাল্লাহ একটা ভিডিও না একটা ভিডিও পাবাই, ঠিক আছে? কোনো প্রবলেমে পড়বা ইউটিউবে দেখবা, কোনো প্রবলেমে পড়বা গুগলে সার্চ দিবা, ঠিক আছে? এই যে যেমন আমাকে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করে, আমার এখানে যারা এমপ্লয়ি থাকে, যে ভাই এটা কিভাবে করবো, আমি কি উত্তর দিই জানো? গুগল দেখো, ইউটিউব দেখো, ঠিক আছে? ওদেরকে দিয়ে পরিশ্রম করাই নেই, তো কারো কাছ থেকে শেখার দরকার নাই। তুমি যে কোনো কিছু নিজে নিজে শিখতে পারবা, শুধুমাত্র কষ্ট করে তোমাকে ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে, গুগলে গিয়ে সার্চ দিতে হবে, তুমি পৃথিবীর সব সমাধান ওখানে পাই যাবা, ঠিক আছে? সবকিছু পাই যাবে, এবং নিজেকে আপডেট রাখবা, নিজেকে আপডেট রাখার চেষ্টা করবা সবকিছুতে, কারোর উপর নির্ভরশীল রাখা দরকার নেই, নিজেকে তুমি ওভাবে তৈরি করবা, হ্যাঁ? ওকে ঠিক আছে, আপনি সেটা ওকে, ভালো থেকো।